কোথায়? হুম ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাবে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিংবা তোমরা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাসটি শুরু করব। এর মধ্যে তোমরা একটু যেটি করবে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, লাইভটি একটু যথাসম্ভব যত জায়গায় শেয়ার করা যায় একটু শেয়ার করে দাও। আমরা গতকাল ক্লাস নিয়েছিলাম যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, নাকি আর্থিক বিবরণী। সেই আর্থিক বিবরণীর আমরা প্রথম অংশ নিয়ে কথা বলেছিলাম, দ্যাট মিনস বেসিক আলোচনা, যে কিভাবে আমাদের বিশদায় বিবরণী তৈরি করতে হয়, তার ধাপগুলো কি, সেই ধাপগুলো আবার কিভাবে বের করতে হয়। পাশাপাশি আমরা দেখেছিলাম যে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে মেক করে। দেন আমরা দেখেছিলাম সংরক্ষিত আয় বিবরণী, এবং সর্বশেষ আমরা শেষ করেছিলাম আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। ঠিক আছে, তো সবকিছু যদি ক্লিয়ার থাকে এবং তোমরা যদি বন্ধুদেরকে একটু মেনশন করো এবং লাইভটা যদি শেয়ার করে থাকো, তাহলে আমি আমার আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। আমরা মোটামুটি আজকে ক্লাস নিব তোমার ম্যাথ সমাধান, এবং তার আগে যে কাজটি আমরা সবচেয়ে আগে করব বা যেটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটা হচ্ছে সমন্বয় বোঝা। সো আমি কিছু অধিক গুরুত্বপূর্ণ সমন্বয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। সো আশা করছি আমরা প্রথম 50 মিনিটের মতো সময় নিব তোমার এই সমন্বয়গুলোকে একটু বোঝার জন্য, এবং তার পরবর্তী সময়টুকু আমরা কি করবো, ইনশাল্লাহ আজকে ম্যাথ সমাধান করে দেখাবো। ঠিক আছে, ওকে। সো যদি সবকিছু ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আজকের পার্টে চলে যাচ্ছি। তোমরা ব্যাপারটা দেখতেই পাচ্ছ যে এখানে অলরেডি আমাদের স্ক্রিনে দেওয়া আছে যে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে যে বিবেচ্য বিষয়, অর্থাৎ যে বিবেচ্য সমন্বয়গুলো আছে, সেই সমন্বয়গুলো কি কি হতে পারে এবং তার মধ্যে কোন সমন্বয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, ওকে। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিয়েছো। ওকে, তো আমরা একদম আজকের লেকচারের শুরুতেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার কি বলতো, আমরা কথা বলবো সমাপনী মজুদ সংক্রান্ত যে সমন্বয়গুলো আছে, আমরা সেই সমন্বয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো সমাপনী মজুদ পণ্য কি জিনিস, আশা করি তোমরা সবাই এটা জানো যে সমাপনী মজুদ পণ্যটা আসলে কি জিনিস। বছর শেষে আমার হাতে যে পরিমাণ অব্যবহৃত বা অবিকৃত অবস্থায় থেকে যায়, মূলত সেটাকে আমরা কি বলি বলতো, আমরা বলে থাকি হচ্ছে সমাপনী মজুদ। ওকে, সো দেখো, আমরা হিসাব বছরের শেষ দিনে যে পরিমাণ পণ্য অবিকৃত অবস্থায় থাকে তাকে আমরা বলছি সমাপনী মজুদ পণ্য। তো এই সমাপনী মজুদ পণ্যের যে ব্যাপারটা হয়, যে এই সমাপনী মজুদ পণ্যের কিছু অংশ আমার কোথায় বসে, কিছু অংশ আমার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করতে হয়। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে এটার একটা কাজ আছে ফার্স্টলি, এন্ড সেকেন্ডলি হচ্ছে এটা কাজ আছে আর্থিক অবস্থার বিবরণী কোন অংশে, চলতি সম্পদ অংশে। তাহলে ফার্স্টলি আমরা যেটা বললাম যে সমাপনী মজুদ পণ্য বেসিক্যালি দুইটা জায়গায় বসে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে বিশদ আয় বিবরণীর কোথায় বসে, যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাই সেই জায়গাটাতে। অর্থাৎ আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যখন আমরা সমাপনী মজুদ পণ্যকে মাইনাস করব, তখনই কিন্তু আমরা কি পেয়ে যেতাম, আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যেতাম। তো সেই জায়গাটাতে এটা একটা কাজ করে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর আমার চলতি যে সম্পদ অংশ আছে, সেই সম্পদ অংশের পাশে আমার কি হবে, এই সমাপনী মজুদ পণ্যটা যাবে। আচ্ছা, এখন দেখো এই সমাপনী মজুদটা কি কিভাবে আসতে পারে তার কিছু ব্যাপারগুলো আমরা দেখি। তোমরা যত ধরনের আর্থিক অবস্থার বিবরণী করবে, সেখানে সবসময় তোমরা দেখবে যে এটা মাস্ট বি থাকবে, হ্যাঁ, যে এই সমন্বয়টা মাস্ট বি থাকবে। এই সমন্বয়টা ছাড়া আসলে আমরা যদি বলি অসম্পূর্ণ থেকে যায় আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাই না? দেখো,
তো এখানে সমন্বয়গুলো এভাবে হতে পারে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 50,000 টাকা, এরকম ভাবে হতে পারে। তখন ডিরেক্টলি আমি সমাপনী মজুত পণ্য কত কাউন্ট করব, আমি 50,000 কাউন্ট করব। তার মানে এইটা কোথায় যাবে বলতো, একবার যাবে আমার আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে চলতি সম্পদ অংশে, আরেকটা যাবে হচ্ছে আমার ওই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করে বিক্রিত পণ্যের ব্যয় আসার জন্য। তারপরে বলতে পারে যে আমার সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 এবং বাজার মূল্য 45,000। খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং আমি জানি যে তোমরা সবাই এই ব্যাপারটা সম্পর্কে জানো যে রক্ষণশীলতার বাধা বা রক্ষণশীলতার সীমাবদ্ধতা নামে একটা জিনিস আমাদের হিসাব বিজ্ঞান বইতে আছে, নীতিমালাতে বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। সেই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে রক্ষণশীলতার নীতি বা কনজারভেটিভ যে প্রিন্সিপালটা আছে, সেটা আমাদেরকে এটা স্টেট করে যে আমাদের সমাপনী মজুত পণ্য কি করতে হবে, দুটোর মধ্যে যেটি কম সেটি দেখাতে হবে। কারণ তাদের আলটিমেট টার্গেট হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান যেন বেশি মুনাফা দেখানো থেকে বিরত থাকে। এই যে বেশি মুনাফা দেখানো থেকে বিরত থাকার যে ব্যাপার, আমরা জানি সমাপনী মজুদের সাথে নিট মুনাফার সম্পর্ক পজিটিভ। তার মানে কি, সমাপনী মজুদ পণ্য যদি বেশি দেখাই আমি, তাহলে আলটিমেটলি আমার নিট মুনাফা বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা কি করব বলতো, আমরা দুটোর মধ্যে যেটা কম সেটাকে নিব, যাতে আমার আলটিমেট নিট মুনাফাটা কম দেখানো হয়। এটা প্রিন্সিপালের আন্ডারে আমরা পড়ে। সেজন্য যদি এরকম কখনো থাকে যে সমাপনী মজুদের ক্রয় মূল্য একটা আছে এবং বাজার মূল্য একটা আছে, উভয়ের মধ্যে যেটি কম, যেমন এখানে 40,000 কম, আমরা সেটিকে সমাপনী মজুদ পণ্যের অ্যামাউন্ট হিসেবে কাউন্ট করব, রাইট? আচ্ছা, তারপরে আসেন, যদি আপনাকে বলে যে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 এবং বাজার মূল্য এর চেয়ে 10% কম, এই ব্যাপারটার মানে কি? এই ব্যাপারটার মানে হচ্ছে আমার পণ্যের ক্রয় মূল্য হচ্ছে কত, 40,000, এর থেকে বাজার মূল্য 10% কম। তার মানে কি, 40,000 থেকে যদি আমার 10% কম হয়, তো 40,000 10% মানে কত, 4,000। তখন আমার কি হয়ে যাবে, এটার বাজার মূল্য 36,000 হয়ে যাবে। তাহলে দেখেন, আমার 40,000 থেকে 10% কম হচ্ছে বাজার মূল্য, মানে 40,000 থেকে 4,000 যদি মাইনাস করি, তাহলে আমি বাজার মূল্য পাচ্ছি 36,000। আর আমার এটা থেকে যাচ্ছে ক্রয় মূল্য, তাহলে এখানে আমি কোনটা নিব, দুটোর মধ্যে কম যেটা, তাহলে বাজার মূল্যটা কম, তো এটাকে আমি এই সমাপনী মজুদের অ্যামাউন্ট হিসেবে কাউন্ট করব। ওকে, আচ্ছা ফাইন। তারপরে দেখেন আমার 4 নাম্বার যেটা, যে সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত 3,000 টাকার পণ্য যা বিক্রয় করা হয়েছে কিন্তু খরিদ্দার নিকট এখনো সরবরাহ করা হয়নি। তাহলে সমাপনী মজুদ পণ্য কত, এই যে 40,000। তাহলে আপনি কি করবেন, এই 40,000 টাকা থেকে এটাকে হচ্ছে বাদ দিয়ে দেবেন, দ্যাটস ইট। তাহলে 40,000 থেকে এটাকে আপনি রিলিজ করে দেবেন। দেওয়ার পরে যে 37,000 টাকা আপনার থাকবে, এই 37,000 অ্যামাউন্ট নিয়ে আপনি কাজ করবেন। এটা একবার বসবে আপনার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে, একবার বিক্রিত পণ্য ব্যয় বের করার জন্য বিশদায় বিবরণীতে, দ্যাটস ইট। আরেকটা ব্যাপার যেটা বলতে পারে, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে 5,000 টাকার পণ্য ক্রয়, যা ক্রয় জাবেদে লেখা হলেও সমাপনী মজুদ অন্তর্ভুক্ত করা হয়নি। তো সমাপনী মজুদের যেহেতু অন্তর্ভুক্ত করা হয়নি, এই ব্যাপারটা, এই ধরনের জাবেদা বা এই ধরনের এন্ট্রি আসলে খুব কম আসে, ঠিক আছে? তো আমি যদি বলি আপনার এই 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, এই 1 থেকে শুরু করে 4 পর্যন্তের মধ্যে বেসিক যে থিংস, সেটা আপনার হচ্ছে দুটো মূল্যের মধ্যে যেটি কম আপনাকে সেটা নিতে হবে, এতটুকু যদি আপনি জানেন। এবং আরেকটা ব্যাপার, যদি সমাপনী মজুদের মধ্যে কোনো কিছু অন্তর্ভুক্ত থাকে, সেটাকে বাদ দিয়ে তারপরে অ্যামাউন্টটা কাউন্ট করতে হয়। জাস্ট এতটুকু যদি আপনি জানেন, সমাপনী মজুদ সম্পর্কে আর কোনো কিছু আপনার জানতে হবে না, আপনার কোনো কিছু বুঝতে হবে না। আমি আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি এই ব্যাপারটা। হ্যাঁ, তো এখানে এটার একটা সলিউশনও দেওয়া আছে, ঠিক আছে? এই পিডিএফ এ এটা একটা সমাধান দেওয়া আছে যে কোনটা কিভাবে কোথায় যাবে। তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন পিডিএফটা হাতে পাওয়ার পরে। ওকে, এরপরে আসেন আরেকটা ব্যাপার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মাস্ট বি পরীক্ষায় যদি প্রশ্ন কঠিন করতে চাই, আমি তোমাদেরকে এটা 100% বলে দিচ্ছি যে পরীক্ষায় আপনার প্রশ্ন একটু যদি কঠিন করতে চায় বা জটিল করতে চায়, তবে এই আগুনে বিনষ্ট পণ্য সংক্রান্ত সমন্বয় আপনাকে দেবে। ক্ষেত্র বিশেষে, ক্ষেত্র বিশেষে আমরা যদি বলি, এই আমাদের আগুনে পণ্য বিনষ্টের যে ব্যাপারটা আমাদের চারটি জায়গায় বসতে পারে, ক্ষেত্র বিশেষে 3টি জায়গায় বসতে পারে, ক্ষেত্র বিশেষে 2টি জায়গায় বসতে পারে। তাহলে 2টি জায়গা, 3টে জায়গা, 4টি জায়গা, কখন 2 জায়গায় বসবে, কখন 3 জায়গায় বসবে, কখন 4 জায়গায় বসবে, এই ব্যাপারটা আমাকে জানতে হবে। তাহলে ফার্স্টলি আমরা বললাম ক্ষেত্র বিশেষে এটি 2 বার, 3 বার, 4 বার বসতে পারে, এর বাহিরে বা কম হবে না। তো দেখো, আমাদের এই ক্রয়কৃত বা উৎপাদিত পণ্য আগুনে পুড়ে বা পানিতে বিনষ্ট হতে পারে বা যে কোনো ভাবে ড্যামেজ হইতে পারে। তো এই যে পণ্যটা যখন ড্যামেজ হবে, তখন আমরা কি করব, এটার কিছু ধাপ আছে। যেমন আমি বললাম যে আমাদের মোটামুটি হাইস্ট ধাপ হচ্ছে 4টা বা 4টা জায়গায় এটা বসতে পারে। তো আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম ধাপটা কি। এখানে দেখেন তো, যে প্রথমেই দেখতে হবে সমাপনী মজুদের মধ্যে ওই আগুনে পণ্য যে হয়েছে বিনষ্ট, যে সেটা অন্তর্ভুক্ত আছে কিনা। তাহলে ফার্স্ট থিংস,
যে ওই পণ্যটা যেটা আগুনে বিনষ্ট হয়েছে, আগুনের দ্বারা ড্যামেজ হয়েছে, সেটা আমার সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা। যদি থাকে তাহলে কি করতে হবে, যদি থাকে তাহলে সেটাকে বাদ দিতে হবে। আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে এটাকে সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিতে হবে না। এটা হচ্ছে প্রথম কথা। অন্তর্ভুক্ত থাকলে বাদ দিব, না থাকলে নাই। কার সাথে? সমাপনী মজুদের সাথে। তবে মনে রাখবে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়নের আগে আগুন লাগলে তখন বাদ দিতে হবে না, তখন পক্ষান্তরে পরে আগুন লাগলে আমাদের বাদ দিতে হবে। ধরো আমি কি করেছি বলতো, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করি নাই, তার আগেই আমার ড্যামেজটা হয়েছে। তো আমি যখন মূল্যায়ন করব আমি তো ড্যামেজটা বাদ দিয়েই মূল্যায়ন করব। দ্যাটস ওয়াই আমাকে আর এখানে এটা নিয়ে কাজ করার কোনো প্রয়োজনীয়তা দিচ্ছে না। তো যখন আমার এই সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়ে যাবে, তারপরে আগুনে পণ্য বিনষ্ট হবে ওই সমাপনী মজুদের কিছু একটা অংশ, তখন সেটা আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। সো এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে তোমার। সো এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে যত টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে তার সম্পূর্ণ মূল্য, দেখো সম্পূর্ণ মূল্য বিষদায়ী বিপরীতে ক্রয় থেকে বাদ দিতে হবে। কেন? এটা সকল পরিস্থিতিতে। কেন বাদ দিতে হবে সম্পূর্ণ? কারণ আমাদের জাবেদাটা বলতো যে যখন আমার একটা পণ্য বিনষ্ট হয় আমরা বলি বিবিধ খরচ হিসাব ডেবিট, আর হচ্ছে আমাদের ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় যখন ক্রেডিট হবে তাহলে পণ্যের সাথে কি হবে, ক্রয় একটা সম্পর্ক আছে, তোমরা জানো পণ্য যেখানে থাকে সেখানে আমরা ক্রয় লিখি। ক্রয় যেহেতু ক্রেডিট তাহলে ক্রয় থেকে এটাকে বাদ দিয়ে দেখাইতে হবে। এবং এখানকার সম্পূর্ণ মূল্য, এবং এটা স্টেট করে দেওয়া আছে, এটা বোল্ড করে দেওয়া আছে, এবং এটা সকল পরিস্থিতিতে আপনাকে মেইনটেইন করতে হবে। ধাপ 3-এ যদি আমরা একটু আসি, যে বীমা কোম্পানি যদি কোনো ক্ষতিপূরণ দিতে চায় তখন আপনি কি করবেন। দেখেন, বীমা কোম্পানি যত টাকা ক্ষতিপূরণ দিবে না, তা বিষদায়ী বিপরীত অপরিচালন ব্যয় অংশে আমার কি দেখাইতে হবে, আগুনে পণ্য বিনষ্ট হিসেবে দেখাইতে হবে। সে ফর এক্সাম্পল আমার ক্ষতি হয়েছে 5,000 টাকা, আমার বীমা কোম্পানি দিতে যাচ্ছে 3,000 টাকা, তাহলে আমাকে দিল না কত, আমাকে দিল না হচ্ছে 2,000 টাকা, তাহলে অন্যান্য ব্যয়তে আমার এই 2,000 টাকা ক্ষতি হিসেবে দেখাইতে হবে। কিন্তু ক্রয়ের সাথে যখন মাইনাস করবো তখন কিন্তু আমার টোটালটাই দিতে হবে। এই যে অ্যামাউন্টের ঝামেলাটা, এটাও তোমরা অনেকে ভুল করো, ঠিক আছে। ক্রয়ের সাথে সম্পূর্ণটা, আর যখন অন্যান্য ব্যয়তে বসাবো তখন বীমা কোম্পানি যতটুকু দিবে অতটুকু বাদ দিয়ে যতটুকু সে দিতে রাজি হবে না ততটুকুকে আমি ক্ষতি হিসেবে কাউন্ট করব। আর এই যে যতটুকু দিতে চাইবে সেটা জন্য স্টেপ 4, যে বীমা কোম্পানি যতটুকু দিতে চাইবে সেটা প্রাপ্য বীমা দাবি। প্রাপ্য বীমা দাবি সেটা কোথায় যাবে, আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে যাবে। স্টেপ 4টা আমি আবার একটু বুঝাই বলি, খুবই খুবই ইম্পর্টেন্ট এইটা কিন্তু। হ্যাঁ, আমি সবগুলো বলবো না, যেটা যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা না করলেই নয়, আমি সেগুলো নিয়ে শুধু কথা বলছি। ফার্স্ট থিং হচ্ছে আপনার কি করতে হবে, দেখতে হবে যে এই আগুনে পণ্য বিনষ্টটা আপনার কি আছে কিনা, সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা। থাকলে বাদ দিব, না থাকলে নাই। দ্যাটস ইট। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড থিংস হচ্ছে আমরা দেখব যে আমাদের সমাপনী মজুত পণ্য অর্থাৎ মানে বিনষ্ট যে পণ্যটা আছে এইটার টাকাটা আমাকে ক্রয় থেকে সম্পূর্ণটা বাদ দিতে হবে। মানে ক্রয় থেকে আগুনে পণ্য বিনষ্টের যে সম্পূর্ণ মূল্য সেটা আমাকে মাইনাস করতে হবে। থার্ড হচ্ছে যে যতটুকু পরিমাণ ক্ষতি হলো তার মধ্যে বীমা কোম্পানি যতটুকু দিতে চেয়েছে আর যতটুকু দিতে চায় নাই, এই দুটা নিয়ে যতটুকু দিতে চাইনি সেটা হচ্ছে আমার আসল ক্ষতি, সেটাকে বসাবো কোথায়, অন্যান্য ব্যয়তে, কোথায়, বিষদায়ী বিবরণীতে। আর যতটুকু দিতে চেয়েছে এটা প্রাপ্য বীমা দাবি হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে বসাবো। কেন চলতি সম্পদ? কারণ এটা ফিউচারে আমি পাবো। সো ফিউচারে যা কিছু পাবো সেটাই মূলত হচ্ছে আমার কি বলতো, প্রাপ্য বীমা দাবি। ওকে, বা চলতি সম্পদ আর কি। সো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি, শুধু মুখে বললে তো তোমরা বুঝবা না। সো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি যে আমাদের অ্যাকচুয়ালি কি কি ধরনের ক্রাইটেরিয়া থাকতে পারে, রাইট? সো তোমরা নিশ্চয়ই এক্সাম্পল দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখুন একটু খেয়াল করে, 1 নম্বরটাতে বলা হয়েছে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 5,000 টাকা, 50,000 টাকা। ইহার মধ্যে 5,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে এবং বীমা কোম্পানি কোনো ক্ষতিপূরণ দিতে সম্মত হয়নি। তাহলে এটা দুইটা জায়গায় যাবে। কয়টা জায়গায় যাবে বলতো? দুইটা জায়গায় যাবে। অর্থাৎ আপনার এই যে 50,000 টাকা সমাপনী মজুদ আছে এখান থেকে 5,000 টাকা মাইনাস হয়ে যাবে, তাহলে আপনার সমাপনী মজুদ হিসেবে কত বসবে? আপনার 45,000 টাকা প্রথমে বসবে। কোথায়? বিক্রিত পণ্য ব্যয় বের করার সময়। আর সেকেন্ড যেটা হতে হবে যে আপনি বিক্রিত পণ্য বের করার সময় ক্রয় থেকে আপনাকে সম্পূর্ণ মূল্য বাদ দিতে হবে। সম্পূর্ণ কত? সম্পূর্ণ হচ্ছে আপনার 5,000। এটা হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়ের কাজ। তাহলে বিক্রিত পণ্য ব্যয়তে কি হলো, আমার এই 45,000 টাকা যেটা আছে সেটা আমার 50,000 যেহেতু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ক্ষতিটা, তাহলে এখান থেকে এটাকে বাদ দিতে হলো।
ওই একই জায়গায় যখন নিট ক্রয় বের করতে যাব তখন ক্রয় থেকে আমাকে সম্পূর্ণ মূল্যটা বাদ দিতে হবে। আর একটা কাজ আছে, আমার যেহেতু এই যে আগুনে পণ্য বিনষ্ট 5,000 টাকা ক্ষতি, এটার কোনো অংশই আমার বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে রাজি হয় নাই, তার মানে আমার অন্যান্য যখন ব্যয় লিখতে হবে সেই অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে আমি কি করব, পুরো 5,000 টাকাকেই আমি ক্ষতি হিসেবে কাউন্ট করব। তাহলে এই হচ্ছে প্রথমটা সিনারিও, এই হচ্ছে প্রথমটার সিনারিও। তাহলে প্রথমে কি হলো যে আমার এটা সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, সো এখান থেকে এটাকে মাইনাস করলাম। সেকেন্ড থিংস হচ্ছে আমার ক্রয় থেকে এটা চলে গেল, আর বীমা কোম্পানি যেহেতু কোনো কিছু ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি, বিদ ছিল না, সেজন্য টোটাল অংশটাকে আমি অন্যান্য ব্যয়ের মধ্যে কি করলাম, বসিয়ে দিলাম। স্টুডেন্টস বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন, বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। ঠিক আছে, ওকে। সেকেন্ডটা একটু খেয়াল করে দেখি আমরা কি বলেছে, আমরা সবগুলো দেখবো না বলেছি, যেটা আমার খুব ইম্পর্টেন্ট বা যেটা তোমাদেরকে বোঝানোর মতো সেটা আমি বুঝাচ্ছি। এরপর দেখেন, আমি যদি আপনাকে বলি যে এখানে আমার এই একই জিনিসই, শুধু এখানে একটা কথা চেঞ্জ করা আছে, বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। তো যদি সম্পূর্ণ মানে 5,000 টাকা আগুনে পণ্য বিনষ্ট হলো, এই সম্পূর্ণটাই আমার ক্ষতিপূরণ দিতে সে চেয়েছে, সম্মত হয়েছে, তাহলে এখানে কাজ কি হবে, প্রথমত 50,000 টাকা থেকে 5,000 মাইনাস হয়ে যে আমার 45,000 টাকা কি হবে, সমাপনী মজুদ হিসেবে কাউন্ট হবে। তারপরে আমার ক্রয় থেকে কি হবে, ক্রয় থেকে মাইনাস যাবে হচ্ছে 5,000। এবার আর কি হবে না, এবার অন্যান্য ব্যয়তে একটা পয়সাও যাবে না, আমার এখানে কোনো ব্যয় বা ক্ষতি হয় নাই, এজন্য অন্যান্য ব্যয়তে যাবে না। কেন ব্যয় বা ক্ষতি হয়নি, কারণ সম্পূর্ণ অর্থ আমার বীমা কোম্পানি দিতে চেয়েছে। তো এবার কোথায় যাবে, আমার কারেন্ট অ্যাসেট হিসাবে আমার চলতি সম্পদে ওই 5,000 টাকা যাবে। তাহলে কোথায় কোথায় যাচ্ছে, সমাপনী মজুত পণ্য থেকে কমছে, ক্রয়কে কমাচ্ছে, আর চলতি সম্পদে প্রাপ্য বীমা দাবি হিসাবে ওই 5,000 টাকা আমার যাচ্ছে। বুঝতে পেরেছেন? ওকে, তারপরে আসেন, এরপরে দেখেন আমাদের এই ব্যাপারগুলোকে পার্সেন্টেজ আকারে বলে দিতে পারে। যেমন আমরা যদি একটু এই 5 নাম্বারটাতে খেয়াল করি, 5 নাম্বারটাতে যদি একটু খেয়াল করি তাহলে কি বলেছে দেখেন তো, আমাদেরকে বলা হলো যে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 50,000, ইহার মধ্যে 5,000 টাকার আগুনে অন্তর্ভুক্ত আছে, আর 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। তাহলে কি করবেন, সেম জিনিস, এই 50,000 থেকে 5,000 বাদ দিয়ে দেন, তাহলে আপনার সমাপনী মজুত পণ্য কত, ওই 45,000 টাকা। তারপরে আপনি কি করছেন, ক্রয় থেকে মাইনাস করছেন আপনি 5,000 টাকা, এটাকে বাদ দিয়ে দিচ্ছেন। তারপরে দেখেন আপনার এই টোটাল ক্ষতি কত, আপনার 5,000, এর মধ্যে আপনার 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। 60% মানে কত, 5 6 30 মানে 3,000, আর 40% মানে কত, 2,000। তাহলে এই যে 60% এর টাকা, এটা বীমা কোম্পানি আপনাকে দেবে, আর এই যে 40% বাকি, 40% এর টাকা এটা বীমা কোম্পানি আপনাকে দেবে না। তাহলে আপনি যখন লিখবেন অন্যান্য ব্যয়তে, তখন অন্যান্য ব্যয়তে আপনাকে কি করতে হবে, অন্যান্য ব্যয়তে আপনাকে এই 2,000 টাকা বসাইতে হবে, আর এই যে 3,000 টাকা বীমা কোম্পানি 60% দিতে চাইলো, এটা আপনার কারেন্ট অ্যাসেটে চলতি সম্পদে যাবে। তাহলে কয়টা জায়গায় বসলো এই এন্ট্রিটা, 4টা জায়গায়। একদম প্রথমত সমাপনী মজুদের সাথে, ক্রয়ের সাথে, এবং যতটুকু ক্ষতি হয়েছে তার একটা পোর্শন 60% গেল চলতি সম্পদে আর্থিক অবস্থার বিবরণীতে, আর 40% চলে গেল অন্যান্য ব্যয়তে। এই তো ওভারঅল ব্যাপার, তাই না? সো আমাদের এখান থেকে আমরা যদি বলি, আমি যদি বলি তাহলে আমাদের ওভারঅল এই ব্যাপারগুলো একটু দেখতে হবে, তাই না? তো এখান থেকে আমাদের এর বাইরে আর কোনো কিছু নাই। ইন্নালিল্লাহ। ওকে, জাস্ট ওয়েট, আই থিঙ্ক এটার জীবন চলে গেছে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না, যে আমাদের, এই তোমরা কি হয়েছো বুঝলাম না, তোমরা ক্লাস করতে এসে ঝগড়া করতেছো কেন বলো তো? ঝগড়া করার সময় এটা? কত গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি তোমাদের, হ্যাঁ, আর তোমরা যাচ্ছ হচ্ছে গল্প করতে করতে। ওকে, যাই হোক, তাহলে আমাদের যদি আমি বললাম, তাহলে আমাদের কি হলো, দুইটা ব্যাপার চলে গেল। জাস্ট নর্মালি সমাপনী মজুত পণ্য কিভাবে কাউন্ট করতে হবে এই ব্যাপারটা, কোথায় ঝামেলা হইতে পারে সেটা বললাম। আরেকটা ব্যাপার হচ্ছে আমার কি গেল, সেটা হচ্ছে ওই যে তোমার আগুনে পণ্য বিনষ্ট, খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ওকে, সো ডাউনলোড কোথায়, ওকে ওকে ফাইন। তাহলে এবার আমরা একটু আসি পরেরটাতে, যাই দেখি আমাদের কাছে পরেরটাতে কি আছে। ওপেন হয়ে যা বাবা, কিধার কিধার কিধার,
ওকে, একটু ওয়েট, তো ঝামেলা করছে কেন? ওকে, সো আমরা চলে আসছি আবার। সো দেখো এখানে আমি যদি তোমাদেরকে একটু বলি, পরে যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে, পরে কি আছে একটু দেখি, লোড নিচ্ছে না, নেটওয়ার্ক তো এখানেও সমস্যা, বুঝছো? আচ্ছা, এখানে ওইগুলোর সমাধান আছে, বুঝতে পেরেছো? এই পিডিএফ যেটা আছে সেখানে ওইগুলোর সমাধান আছে প্রত্যেকটার, আমি পিডিএফটা তোমাদের ভাইয়া দিয়ে দিব, তোমরা এটা নিয়ে নিবা। আচ্ছা, এখানে তারপরে ক্রয় সংক্রান্ত সমন্বয়, এগুলো তোমরা সবাই পারো, অলিখিত থাকলে যোগ, হ্যাঁ এগুলো তোমরা সবাই পারো। যেটা পারবা না আমি শুধু সেখানে চলে যাচ্ছি। দেখো আর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার আছে এখানে, সেটা হচ্ছে দেখেন, আমি যদি একটু বলি, আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে এই ব্যাপারটা আপনারা অনেকে ভুল করেন, বা যদি পরীক্ষা একবার দিয়ে দেয় তো আপনাদের আর মাথার চুল ছেঁড়া ছাড়া কোনো উপায় থাকে না। সহজ কথা, করে নিয়েও করবো, একটু ওয়েট করো। এই যে দেখেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যদি পরীক্ষায় প্রশ্ন কঠিন করতে চায় বা একটু একটু মানে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে চায়, সো দিস অ্যাডজাস্টমেন্ট অ্যাকচুয়ালি টোটালি পারফেক্ট ফর দিস কোশ্চেন। আমি যদি বলি যে আমরা কখনোই এমন কোন প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসবো না যাতে আমাকে যে প্রশ্নই দেখ না কেন আমি দেখে হতাশ হয়ে যাই। আমরা এমন একটা প্রিপারেশন রাখবো, মডারেট প্রিপারেশন, যে আমরা যে কোনো প্রশ্নকে যেন আমরা হিট করতে পারি, যে কোনো প্রশ্নের সাথে যেন আমরা ফাইট করতে পারি এক্সাম হলে, বুঝতে পেরেছেন? আপনাদের তো মানে কি বলবেন, এমনি তো আপনারা হচ্ছে ওই কি যেন বলে মর্গবাসী, তাই না? যে স্লোগান ছিল 24 কেন স্বর্গে আমরা কেন মর্গে, এরকম কিছু একটা, হ্যাঁ 22 খায় 22-এর গলায় মালা, 23 খায় কলা, 24 কেন স্বর্গে আমরা কেন মর্গে, হ্যাঁ এরকম আপনাদের স্লোগানটা খুবই ভাল লাগছে আমার, ট্রুলি মানে একদম মন থেকে বলছি, খুবই খুবই ভাল লাগছে। এরকম এরকম মজার স্লোগান এর আগে আমি কখনো পাইনি, ঠিক আছে? আবার নতুন একটা বের হয়েছে দেখলাম, কি যেন, ঠিক আছে যাই হোক। সো প্রিয় মর্গবাসী, আপনাদের যদি একটু বলি যে এটা মিস করা যাবে না, বিক্রয় অথবা ফেরত সূত্রে আমরা নরমাল ফেরত কিন্তু সবাই জানি, নরমাল ক্রয় ফেরত বলো বিক্রয় ফেরত বলো সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু যখন এইরকম একটা এন্ট্রি দিয়ে দিবে যে বিক্রয় অথবা ফেরত শর্তে পণ্য বিক্রয় সংক্রান্ত সমন্বয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আমি অনেকেই আটকাই, তাই না? সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই আটকিয়ে যাই। আমরা যেন কি করি, এখান থেকে ওভারকাম করতে পারি, সেই জন্য আমরা একটু দেখি কি আছে। সো কোন ক্রেতার নিকট পণ্য প্রেরণ করা হয় পছন্দের জন্য, আচ্ছা পরবর্তীতে ক্রেতা উক্ত পণ্য পছন্দ করলে তা বিক্রয়ের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু বিক্রয় নিশ্চয়তা পাওয়া না গেলে তা বিক্রয় অন্তর্ভুক্ত করা হয় না। স্বাভাবিক একটা ব্যাপার, খুবই খুবই কমন একটা ব্যাপার, তাই না? দুটি ধাপে সমাধান করতে হয়, যথা এক নাম্বার যে ব্যাপারটা দাঁড়ায় যে যদি, দেখো আমি একটু কালারটা চেঞ্জ করি, একটু লাইটটা নেই, হ্যাঁ ওকে, যদি ভুলে বিক্রয়ের অন্তর্ভুক্ত করা হয় এক্ষেত্রে একটা হবে, আরেকটা হচ্ছে আমার বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য দেয়া থাকলে, বুঝতে পেরেছেন? তো এখন দেখেন, আমি যদি বলি যদি ভুলে বিক্রয়ের অন্তর্ভুক্ত করা হয় এক্ষেত্রে বিক্রয় মূল্য দ্বারা ধারে বিক্রয়ের বিপরীত জাবেদা দিতে হয়। মাস্ট ক্লিয়ার হও এখানে, যে যদি ভুলে বিক্রয়ের অন্তর্ভুক্ত করি তাহলে বিক্রয় মূল্য দ্বারা ধারে বিক্রয়ের বিপরীত জাবেদা দিলে সেটা সঠিক হয়ে যাবে। যেমন দেখো আমার জাবেদাটা কি হচ্ছে বলতো, আমার জাবেদাটা হচ্ছে এরকম যে আমরা যখন ভুলে ভুলে বিক্রয়ের অন্তর্ভুক্ত করি তখন বিক্রয় হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, তাই না? এখন বিক্রয় হতে বাদ দিতে সমন্বয়টা কি হলো, তাহলে এখানে যদি আমরা বলি জাবেদাটা বিক্রয় হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে সমন্বয় সাধন যেটা হলো বিক্রয় থেকে বাদ দিলাম আর প্রাপ্য হিসাব থেকে আমাদের বাদ দিতে হলো, ঠিক আছে? বিক্রয় থেকে বাদ দিতে হলো, প্রাপ্য হিসাব থেকে বাদ দিতে হলো। এই বিক্রয় ডেবিট মানে বিক্রয় হিসাব থেকে বাদ, আর প্রাপ্য হিসাব ক্রেডিট মানে প্রাপ্য হিসাব থেকে আমার বাদ। উভয়কে আমি রিডিউস করছি, উভয়কে আমি কি করছি, রিডিউস করছি, বোঝা গেছে? এইটা কিন্তু এইটা আমাদের পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না যতটা না এইটা ইম্পর্টেন্ট, তাই না? এটা হচ্ছে এটা বেসিক আলোচনা। বাট এখানে দেখেন, যখন আপনাকে বলছে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকে, এক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, সমাপনী মজুদ পণ্যের সাথে আপনার স্বাভাবিকভাবে পণ্যের ক্রয় মূল্য কি করতে হবে, ফার্স্ট থিং যোগ করতে হবে। সমাপনী মজুদ পণ্যের সাথে আপনার যোগ করতে হবে কিটা, ওই যে পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকবে সেটা। কিন্তু এখানে একটা নির্দেশিকা যদি আমি আপনাদেরকে একটু বলি বা একটু বোঝাইতে চাই, দেখেন বলা হলো যদি প্রশ্নে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকে
তবে বুঝে নিতে হবে উক্ত পণ্য এখনো সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হয়নি। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? প্রশ্নে যদি বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে যে এই পণ্যটা এখনো সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হয়নি। তারপরে অন্যদিকে যদি প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া না থাকে তবে বুঝে নিতে হবে তা উক্ত পণ্য সমাপনী মজুদের অন্তর্ভুক্ত অলরেডি আছে, এক্ষেত্রে পণ্য সমাপনী মজুদের সাথে আর যোগ করতে হবে না। সহজ কথা, এই এন্ট্রিতে ক্রয় মূল্য থাকলে বুঝে নেব এটা সমাপনী মজুদের সাথে অ্যাডজাস্ট করা হয় নাই, আমাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে প্লাস করতে হবে। ক্রয় মূল্য যদি না থাকে বুঝে নিতে হবে যেটা অলরেডি অ্যাডজাস্টেড, আর করার কোনো দরকার আমার নাই। ঠিক আছে, এই হচ্ছে সহজ কথা। তাহলে আমার ক্রয় মূল্য থাকা মানে আমরা মনে রাখবো যে এটা সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত নাই, আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। আর ক্রয় মূল্য না থাকলে মনে রাখবো এটা অলরেডি অন্তর্ভুক্ত আছে, তো আমাকে আর কিছু করতে হবে না। এই সাধারণ কথাটা এখানে আমার নির্দেশিকাতে আছে। এবার আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি। হ্যাঁ, যেমন দেখেন, আপনাকে যদি আমি বলি রেওয়া মিলে এরকম আছে, ধরেন রেওয়া মিলে এরকম আছে যে আপনার বিক্রয় প্রাপ্য হিসাব। ওকে, রেওয়া মিলে কি আছে? বিক্রয় প্রাপ্য হিসাব। বিক্রয় আছে ধরেন আমার কাছে 60,000 টাকা, আর প্রাপ্য হিসাব আছে আমার কাছে 80,000 টাকা। সমন্বয়ে কি বলা আছে? সমন্বয়ে বলা আছে যে সমাপনী মজুদ পণ্যের মূল্য হচ্ছে আমার কাছে 40,000 টাকা। এবার আমরা এইটাকে আমরা বেস করে আমরা এই তিনটাকে একটু সমাধান করার চেষ্টা করব। নাম্বার 1, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 8,000 টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে যা এখনো বিক্রয় হিসেবে নিশ্চিত হয়নি। ব্যাপারটা বুঝেন কি বলা হয়েছে? বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 8,000 টাকার পণ্য আমার বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, কিন্তু বিক্রয় হয়েছে কিনা আমি এখনো নিশ্চিত না। নাম্বার 1। নাম্বার 2, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 8,000 টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। তাহলে এই পর্যন্ত লাইনটা ওকে, যা এখনো বিক্রয় হিসেবে নিশ্চিত হয়নি এটাও ওকে, বাট এখানে লেখা আছে উক্ত পণ্যের ক্রয় মূল্য 6,000। ডিফারেন্সটা কোথায়? 1 আর 2 এর মধ্যে। এখানে 1 আর 2 এর মধ্যে পার্থক্যটা হচ্ছে এখানে পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে, এখানে পণ্যের ক্রয় মূল্য দেওয়া নাই। এই ব্যাপারটা কিভাবে সমাধান করতে হয় সেটাই আমাদের উপরের ওই নির্দেশিকাতে কি ছিল, আমাদের হচ্ছে বলা ছিল। ঠিক আছে, নির্দেশিকাতে বলা ছিল। আর নাম্বার 3 যেটা বলা হয়েছে যে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 8,000 টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে যা এখনো বিক্রয় হিসেবে নিশ্চিত হয়নি। ওকে, উক্ত পণ্যের ক্রয় মূল্যের উপর 25% আবার মুনাফা যোগ করে আমার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল। এটা একটু অ্যাডভান্সড, তাই না? তাহলে 1 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এক জায়গায় পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে, এক জায়গায় নেই। আর 3 নাম্বারটার সাথে যেটা সেটা টোটালি ডিফারেন্ট, কারণ এখানে একটা মুনাফা যোগ করে আবার তারা বিক্রয় মূল্য নির্ধারণ করে রাখছে। ঠিক আছে, তো এখন দেখেন আমরা এইগুলোকে একটু সমাধান করি, তাহলে আর মাথার উপর দিয়ে যাবে না। নাম্বার 1, প্রথমটা যদি আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথমটা একটু যদি দেখি যে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত 8,000 টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে যা এখনো বিক্রয় হিসেবে নিশ্চিত হওয়া যায়নি। তাহলে কি কি করব? বিষদায়ী বিবরণীতে একটা কাজ আছে, আর্থিক অবস্থার বিবরণীতে একটা কাজ আছে। কি করব? বিষদায়ী বিবরণীতে আমি বিক্রয় থেকে কি করব? বাদ দিব, যেহেতু আমি এখনো নিশ্চিত না, আমি জানি যে সম্ভাব্য কোনো কিছু আমার হিসাব বিজ্ঞানে আসে না, তাহলে আমি কি করব? এই সম্ভাব্য ব্যাপারটাকে বাদ দিব, বিক্রয় অথবা ফেরত শর্তে যেটা আছে সেটা বাদ দিব। তাহলে আমার উপরে রেওয়া মিলে বিক্রয় দেওয়া ছিল 60,000 টাকা, সেখান থেকে আমি ওই ফেরতটাকে মাইনাস করে দিলাম, আমার আসলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? আমার ধরেন এখানে তখন কত হবে? 52,000 টাকা। এটা হচ্ছে ধরেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে আমি সমাপনী মজুদকে মাইনাস করলে আমি বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এটা হচ্ছে বিশদ আয় বিবরণীর কাজ। তার মানে সহজ কথা যে এখানে আমার কি করতে হবে? বিক্রয় থেকে আমার এই বিক্রয় অথবা ফেরত এটাকে আমার বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দিলাম। এটাকে বাদ দেওয়ার পরে আমি কি করব? পরবর্তী ধাপ আমার চলতি হিসাব। এই চলতি হিসেবে কি করতে হবে? যেহেতু আমি এখনো নিশ্চিত না যেটা বিক্রয় কিনা, তাহলে আমি এটাকে প্রাপ্য হিসেবে বৃদ্ধি করতে পারি না। কারণ কি? দেখেন, আমরা যখন কাউকে কোনো পণ্য পাঠাই সেটা কিন্তু অন ক্রেডিট, মানে ধারে। তো যখন ধারে পাঠাবো তখন তো আমরা জার্নালে কি করি? প্রাপ্য হিসাবকে ডেবিট করি। বাট আমি এখনো নিশ্চিত না যে ওই পণ্যটা আসলে ক্রয় করা হয়েছে কি না। দ্যাটস ওয়াই আমি কি করব?
ওই যে অনিশ্চিত ব্যাপারটাকে ওটাকে আমি অমিট করে দিব। সো আমি ৮০,০০০ টাকা প্রাপ্য হিসাব থেকে ওই ৮,০০০ টাকা প্রাপ্য হিসাবকে আমি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে আমার যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল দেনাদার বা প্রাপ্য হিসাব। কারণ আমি আবারও বলি, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনিশ্চিত প্রবাবল সম্ভাব্য কোনো কিছু আমি হিসাবভুক্ত করব না, সবকিছু আমাকে অমিট করে দিতে হবে বা বাদ দিতে হবে। ঠিক আছে, গেল। তাহলে আমার প্রথমটার কাজ হচ্ছে কি করা? প্রথমটার কাজ হচ্ছে আমার বিক্রয় থেকে বিষয়দায় বিবৃতি মাইনাস করা, আর হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া, আর সমাপনী মজুদ পন্থা অ্যাজ ইউজুয়াল যা আছে সেটা আমার এখানে থাকবেই। ঠিক আছে, সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটাতে শুধুমাত্র একটা ক্রয় মূল্য অ্যাডজাস্ট করা ছিল, একটা ক্রয় অ্যাডজাস্ট করা ছিল। তাহলে প্রথমটার সাথে দ্বিতীয়টার পার্থক্য কোথায় আমি যদি বলি, এই যে প্রথম অংশ না, এই যে প্রথম অংশ 52,000 এবং এখানকার যে এই অংশটুকু, এটাতে কোনো সমস্যা নাই। আমার সমস্যা শুধুমাত্র এই কোথায়, সমাপনী মজুদ পণ্যে। কেন? কারণ আমরা বলেছিলাম যে এই ধরনের কন্ডিশনের নির্দেশিকায় যদি পণ্যের ক্রয় মূল্য দেওয়া থাকে তবে আমাকে মনে করতে হবে, এগেইন রিমেম্বার, একটু খেয়াল করেন আমার কথা, একটু খেয়াল করেন। আমরা নির্দেশিকাতে পড়েছিলাম যদি এরকম শর্তের সাথে ক্রয় মূল্য থাকে, কি থাকে? ক্রয় মূল্য, তাহলে ধরে নিতে হবে, মনে করে নিতে হবে, ভেবে নিতে হবে যে এই টাকাটা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত না। তাহলে কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য কি করেছি, আমি এটাকে প্লাস করছি। আর আগেরটাতে কেন করি নাই? কারণ ওখানে পণ্যের ক্রয় মূল্য ছিল না, আমি ধরে নিয়েছি যেটা অলরেডি ইনভলভড বা অলরেডি এটা ইনক্লুড করা আছে। ওকে, তাহলে এখানে যদি আমি 46,000 করি, তাহলে আলটিমেটলি এখানেও আমার কি হবে, 6,000 টাকা বেড়ে যাবে। আর কোনো পার্থক্য নাই। এবার বুঝছেন যার মাথার উপর দিয়ে গেছিল? বুঝছেন এবার? এই যে বেসিক ডিফারেন্সটা, এটাই হচ্ছে নির্দেশিকাতে ছিল। বোঝা গেছে? মোদ্দা কথা যে এটা আমার বিক্রয় থেকে মাইনাস যাবে, প্রাপ্য হিসাব থেকে মাইনাস যাবে। এটা গেল কোনটা, ওই ফেরতটুকু আর কি। আর যখন আমি সমাপনী মজুদকে বাড়াবো কমাবো কখন, যখন পণ্যের ক্রয় মূল্য থাকবে, এটা থাকা সাপেক্ষে বাড়াবো, না থাকা সাপেক্ষে ওইটা রিমেইন আনচেঞ্জ থাকবে আমার। ঠিক আছে, ওকে। এবার 3 নাম্বারটাতে একটা অ্যাডিশনাল কথা যুক্ত করা ছিল যে উক্ত পণ্যের ক্রয় মূল্যের উপর 25% মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। তো ক্রয় মূল্য 6,000, ওকে ফাইন, এটার উপর 25% মুনাফা যোগ করে আমি আবার বিক্রয় মূল্য নির্ধারণ করে রেখেছি। ঠিক আছে, তো দেখেন আমরা 3 নাম্বার যে কাজটা করব, 3 নাম্বার যে কাজটা হবে যে আমার বিক্রয় এইখান থেকে তো আমার বাদ যাবে এটা, ওকে ফাইন, অর্থাৎ এই প্রথম পোরশনে কোনো চেঞ্জিং নাই। প্রথম পোরশনটুকু সেমই থাকবে যে একবার আমার বিষয়দায় বিবরণীতে বিক্রয় থেকে মাইনাস যাবে আর আর্থিক অবস্থার বিবরণী প্রাপ্য হিসাব থেকে মাইনাস যাবে, বিকজ এটা হচ্ছে প্রবাবল জিনিস। আচ্ছা, এবার আসেন সমাপনী মজুদের কথা যদি বলে, তা সমাপনী মজুদের কথা হচ্ছে আমার বৃদ্ধি করছে। আমার কত পার্সেন্ট বৃদ্ধি করছে দেখেন, বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য, এটা বের করার একটা ফর্মুলা ছিল, আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ফর্মুলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। কি ফর্মুলা? সেই ফর্মুলাটা হচ্ছে আপনার এই যে উপরে, হ্যাঁ, এই যে উপরে যেটা যাবে সেটা হচ্ছে ওই যে ফেরতের অংশটুকু, উপরে যাবে ফেরতের অংশটুকু, নিচে যেহেতু ক্রয় মূল্য মানে যোগ প্রক্রিয়া, এই 100-র সাথে ওই পার্সেন্টেজটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর মাল্টিপ্লাই করতে হবে আপনার 100। এই যে ফর্মুলাটা যদি বিক্রয়, এখানে আমাদের হচ্ছে যেহেতু বলছে কি দেখেন, বিক্রয় অথবা ফেরতের সাথে প্রেরিত মানে ক্রয় মূল্য বের করার সময় সবসময় নিচে 100-র সাথে পার্সেন্টেজ যত থাকবে সেটা যোগ হবে। এখানে 25-এর জন্য 25 যোগ করছি, এখানে 20 থাকলে 20 যোগ করতাম। হ্যাঁ, এটা একটা ফর্মুলা কি বের করার, বিক্রয় অথবা ফেরত সাথে প্রেরিত পণ্যের ক্রয় মূল্য বের করার। তো আমরা ক্রয় মূল্য বের করে ফেললাম কত, 6,400 টাকা। এই ক্রয় মূল্যটা আমি কি করছি, শুধুমাত্র এই সমাপনী মজুদের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আর কোনো কাজ এখানে নাই। তো আগে ছিল 46,000, এখন একটু ইনক্রিমেন্ট হয়েছে কত, 400। সো এখন হয়েছে 46,400। এই হচ্ছে ব্যাপার। সো এখন আপনাদের যদি কেউ না বুঝে থাকেন, ক্লাস শেষ করার পরে আরেকবার একটু দেখে নেবেন, আশা করি বুঝে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এবার এগুলো কমন জিনিস, এগুলো আপনারা পারবেন। আমি এবার যেটায় যাব সেটা হচ্ছে এই সমস্ত এই যে বকেয়ার ব্যাপার স্যাপার আমি শেষে অ্যাট এ গ্লান্স আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা, একসাথে একটা পেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো ওইটা ছিল কঠিন জিনিস। তারপরে আর কঠিন জিনিস কোথায় আছে আমি একটু যাই, আপনাদের যেখানে প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনারা অনেক সময় এই যে বিলম্বিত বিজ্ঞাপনের ব্যাপারটা বুঝেন না। আমি একটু এটা বুঝাই। অনেকে আছেন আপনাদের মধ্যে যে বিলম্বিত অংশ কতটুকু আর বিজ্ঞাপনের অংশ কতটুকু, এটা নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। সো এটা অনেকেরই সমস্যা, ঠিক আছে। সো আমি এই সমস্যাটুকুকে একটু হচ্ছে দূরীভূত করার চেষ্টা করছি, যে দেখি আসলে করা যায় কিনা। হ্যাঁ,
দেখেন এখানে 1 নাম্বারটাতে বলছে যে আমার বিজ্ঞাপন খরচ হচ্ছে 15,000 টাকা, এরাও মিলে দেওয়া আছে। বিজ্ঞাপনের 1/3 অংশ আমার বিলম্বিত করতে হবে। তাহলে কয় অংশ করতে হবে ভাই? 1 অংশ বিলম্বিত করতে হবে। তাহলে আমার এই 1 অংশ বিলম্বিত করতে বলছে, মানে কি যে টোটাল টাকার একটা অংশ হচ্ছে বিলম্বিত, আর বাকি 2টা অংশ হচ্ছে আমার জন্য কি ভাই? খরচ। এটাও অনেকে ভুল করে থাকো তোমরা। তাহলে এখানে টাকা আছে 15,000, তাহলে 15,000কে যদি আমি কি করি 3 দ্বারা ভাগ করি, তাহলে আমার একটা অংশের টাকা হচ্ছে 5,000। তাহলে আমাকে বলছে 3/1 অংশ বিলম্বিত বিজ্ঞাপন, তাহলে এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে বাকি 10,000 আমার জন্য কি? বিজ্ঞাপন খরচ। তাহলে এই বিজ্ঞাপন খরচের অংশটা যাবে হচ্ছে বিশদায় বিবরণীতে, আর এইটা চলে যাবে হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর অন্যান্য সম্পদ পর্ষে বা অন্যান্য ব্যয় সমূহের দিকে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম কথা গেল। তারপরে ধরেন আরেকটু দেখাই আপনাদেরকে। ধরেন ওখানে তো 1/2 ছিল, এটা খুবই সহজ। আপনারা এই যে 5 নাম্বারটা দেখেন কি বলছেন, বিজ্ঞাপন খরচকে, এখানে সমাধান দেয়া আছে, দেখছেন এখানে সমাধান দেয়া আছে। বিজ্ঞাপন খরচকে আরো 5টি আর্থিক বছরে সমন্বয় পূর্বক অবলোপন করতে হবে। সেটা মিলে বিজ্ঞাপন খরচ আছে কত? 30,000 টাকা। 30,000 টাকা। হ্যাঁ, আমরা তো বিজ্ঞাপন যদি ব্যয় হিসেবে বসাইতে চাই, এটা তো 1 বছরেরটা নিতে হবে, কারণ আমাদের বিষয়দায় বিবৃতি যা কিছু বসে সবকিছু রেভিনিউ ইনকাম, রেভিনিউ এক্সপেন্স। তাহলে 5 বছর, তাহলে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 6,000। তাহলে এখানে কাজ কি? 6,000 আর 24,000। দেখেন আমি আপনাদের দেখাই, 5 চলে যাই আমরা একটু, প্র্যাকটিক্যালি দেখাইলে আপনারা আরো ভালো বুঝবেন। দেখেন দেখেন এখানে বলছে যে আমার টোটাল হচ্ছে 5টি আর্থিক বছরে, তাহলে 5টি আর্থিক বছর আছে আর আমার কারেন্ট ইয়ার আছে। আর্থিক বছর পর কারেন্ট ইয়ার মিলে টোটাল কত হবে? আমার 6 হবে। 5টি আর্থিক বছরের সমন্বয় পূর্বক, মানে কারেন্ট ইয়ার থেকে আমাকে সমন্বয় করতে হবে আরো 5 বছর। কারেন্ট ইয়ার হচ্ছে আমার 1, সমন্বয় পূর্বক 5, টোটাল বছর কত আমার? 6। টোটাল যদি আমার 6 হয়ে থাকে, তাহলে আমি 30,000 টাকাকে কি করব? 6 দ্বারা আমি হচ্ছে ভাগ করব। 1 অংশের টাকা হচ্ছে আমার 5,000। এই যে 1 অংশের টাকা হচ্ছে আমার 5,000 আসলো, এই 5,000 টাকা কি হবে বলেন? এই 5,000 টাকা হচ্ছে আমার দেখাইতে হবে খরচ হিসেবে, কারণ এটা হচ্ছে 1 বছরের টাকা। কয় বছর? 1 বছর। আর এই 1 বছরের টাকা কি আমার ব্যয় হিসেবে দেখাইতে পারবো, এটাই আমার এখতিয়ার আছে। তাহলে যদি 5,000 টাকা আমার খরচ হয়, তাহলে বাকি 25,000 টাকা আমার জন্য হচ্ছে কি হবে? বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে কাউন্ট হবে। বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন আরেকটা ব্যাপার এখানে দেখাই, আরেকটা ব্যাপার এখানে আছে, আপনাদের কনফিউশন ক্রিয়েট করবে। এই যে দেখেন, আমি যদি আপনাকে বিনামূল্যের কথা বলি, হ্যাঁ, অনেকেরই আছে এখানে, এটা কিন্তু ভালো করে একটু দেখে যান। এখানে বলছে বিজ্ঞাপন খরচকে আরো 5টি আর্থিক বছর সমন্বয় পূর্বক। আমার তো একটা বছর আছেই হাতে, সাথে আরো 5 বছর যুক্ত করে টোটাল 6 বছর নিয়ে যেতে হবে। এইটা একটা ম্যাটার। আরেকটা ব্যাপার হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণের যে ব্যাপারটা, মাস্ট বি দেখে যেতে হবে। বিনামূল্যে পণ্য বিতরণ মানে বিজ্ঞাপন, তাহলে কি হবে? বিনামূল্যে পণ্য বিতরণ হলে এটা পণ্য ক্রয় থেকে একবার মাইনাস যাবে, যেমন 70,000 আছে, এখান থেকে একবার 10,000 মাইনাস যাবে, আর বিজ্ঞাপন খরচের সাথে আমার 10,000 প্লাস হয়ে যাবে। বিনামূল্যে পণ্য বিতরণ 10,000, মোট বিজ্ঞাপন 5-এর 2 অংশ বিলম্বিত করতে হবে। তাহলে আমার দেখেন টোটাল বিজ্ঞাপন কত? এখানে আমার 30,000, আর এখানে নতুন হচ্ছে আমার বিজ্ঞাপন 10,000, টোটাল হচ্ছে 40,000। তাহলে 40,000-এর আমি কি করব? 5-এর 2 অংশ আমি হচ্ছে বিলম্বিত করব, বাকি 3 অংশ আমার খরচ হিসেবে দেখাইতে হবে। বুঝতে পেরেছেন? আমি প্র্যাকটিক্যালি দেখাই, যেমন 7 নম্বরে আসেন, 7 নম্বরে আসেন। হ্যাঁ, এই যে 7 নাম্বারটা দেখেন, আমার কি করতে হবে? এই যে আমার ক্রয় থেকে আমার তো এটা পণ্য বিতরণ মাইনাস করতে হবে, এটা তো গেল। তারপরে বিজ্ঞাপন খরচের সাথে এটাকে আমার অ্যাড করতে হবে। তাহলে টোটাল বিজ্ঞাপন আসলো কত? আমার 40,000 টাকা। আর 40,000 টাকা টোটাল আসলো, আমাকে বলছে 2/5, তাহলে 5-এর 2 অংশ বিলম্বিত করতে বলছে, তাই না? তাহলে আমি 40,000 টাকাকে 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দ্বারা ভাগ করলে আমার 1 অংশের টাকা আসবে 8,000, 2 অংশ টাকা আসবে আমার 16,000। তাহলে বিলম্বিত অংশ কত? 16,000। তাহলে 40 থেকে 16 চলে গেলে বাকি যে টাকাটা থাকে ওটাই হচ্ছে কত থেকে? 24,000, ওটাই হচ্ছে আমার ব্যয় হিসাবে কাউন্ট হবে। বুঝতে পেরেছেন? এই গল্পের বই, গল্পের বই, কোন মেয়ে আছো সায়েন্সের ছেলের সাথে প্রেম করবা, তোমার প্রেম কিন্তু জায়গা মতো ভরে দিব, বুঝছো? একদম পুরা ফালতু পোলাপান কোথাকার। আসর বসাইছি আমি এখানে, সায়েন্সের মেয়ের আসর, তারপরে হচ্ছে কমার্সের মেয়ের আসর, মানবিকের মেয়ের আসর, ফালতু কোথাকার। বেড়া ফাজলামো করতে আসছে না? ওকে, গেল।
এবার আসেন আপনাদেরকে আমি আরো কমন কিছু ব্যাপার কথা বলবো, সেটা হচ্ছে কি, আমি দুটো কমন ব্যাপার নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এই দুটো ব্যাপার খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা ভুল করেন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা ভুল করেন। সেটা কি বলেন তো? দেখেন, আমি যদি বলি বিনিয়োগ, আরেকটা হচ্ছে আপনার ঋণ, এই দুটো জিনিস নিয়ে আপনারা সবসময় কনফিউশনে থাকেন। ধরেন 10% বিনিয়োগ, 10% ঋণ। বাবা, বিনিয়োগের একটা সুদ আছে, আবার দেখো ঋণের একটা সুদ আছে। ওকে স্টুডেন্টস, খেয়াল করেন, বিনিয়োগের একটা সুদ আছে, ঋণের একটা সুদ আছে। এই বিনিয়োগের সুদটা এটা দুইটা জায়গায় যাবে। কয়টা জায়গায় যাবে মনা? দুইটা জায়গায়। একটা যাবে অন্যান্য আয়তে, আরেকটা যাবে মনা কারেন্ট অ্যাসেটে। ঋণের সুদটা দুইটা জায়গায় যাবে, একটা যাবে অন্যান্য ব্যয়তে, আরেকটা যাবে হচ্ছে আপনার চলতি দায়তে। বুঝছেন কি বলেছি? বুঝছেন যে আপনার 10% বিনিয়োগ এবং 10% ঋণ যদি থাকে, এটার তো সুদ আছে। এই যে 10% মানে কি? 10% সুদ, ইন্টারেস্ট। তাহলে বিনিয়োগের সুদটা দুইটা জায়গায় যাবে, একটা অন্যান্য আয় হিসাবে বিশদায় বিবরণীতে, আর একটা চলতি সম্পদে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। সুদটাও এরকম, একটা অন্যান্য ব্যয়তে যাবে বিশদায় বিবরণীতে, চলতি দায়ে যাবে হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীতে। এবার ঝামেলাটা কোথায়? এটা তো খুবই ইজি ব্যাপার। ঝামেলাটা এই জায়গায় লাগে আপনাদের, সেটা হচ্ছে, ধরেন আমি একটু বলে দেই যে আপনার রেওয়া মিলের ক্ষেত্রে, আপনার বলা আছে যে বিনিয়োগ 10% হচ্ছে আপনার ধরেন 1,40,000। হ্যাঁ, 1,40,000। তারপরে যদি আমি বলি, এখানেই বলা আছে যে বিনিয়োগের সুদ দেওয়া আছে ধরেন 8,000, এটা আপনার বলা আছে। এখন আপনি কি করবেন? এটা দুটোই রেওয়া মিলে বলা আছে, আপনি কি করবেন? দেখেন, এই পার্সেন্টেজের কাজ কিন্তু আপনাকে সমন্বয়ে বলে দেবে না যে আপনি সুদটা নির্ধারণ করেন, এটা আপনাকে মাস্ক করতে হবে। এটা সমন্বয়ে বলা থাকবে না, বোঝা গেছে? এটা সমন্বয়ে বলা থাকবে না। তখন আপনি কি করবেন? দেখেন, আপনি এই পার্সেন্টেজ ধরে যা আসে, 1,40,000-এর 10% মানে ভাইয়া 14,000 টাকা। এই পার্সেন্টেজ করে যা টাকা আসবে, আপনাকে যোগ করে বিয়োগ করে যে কোনো মূল্যে আপনাকে এখানেই আসতে হবে। এটার থেকে এক চুল পরিমাণ কমও করা যাবে না, এক চুল পরিমাণ বেশিও করা যাবে না। আমার কথা বুঝাইতে পারছি? আমার এখানে বিনিয়োগের সুদ দেওয়া আছে 8,000 টাকা, কিন্তু আমাকে দিতে হবে কত? 10% মানে 14,000। তাহলে আমি কি করব? এই বিনিয়োগের সুদ যেটা রেওয়া মিলে দেওয়া আছে, এটার সাথে আমাকে যোগ করতে হবে বকেয়া সুদ। কি যোগ করতে হবে? বকেয়া সুদ। কত টাকা যোগ করতে হবে? 14,000 হতে যা লাগে 6,000, তখন টোটাল হবে 14,000। সো মোদ্দা কথা, যদি আমার রেওয়া মিলে এটা দেয়া না থাকতো, আমি সরাসরি 14,000-কে বসাইতাম। যেহেতু টোটাল সুদের কিছু একটা অংশ আমার অলরেডি দেয়া আছে, তাহলে কি করতে হবে? আমার এইটুকুর সাথে বাকিটুকু আমাকে অ্যাড করতে হবে বকেয়া সুদ হিসাবে। কিন্তু টোটাল সামেশন আসবে আমার এই 10% টাকার সমপরিমাণ। এখান থেকে অ্যাকচুয়াল পরিমাণ বাড়বেও না, কমবেও না। ব্যাপারটা ধরেন, আমি যদি এবার একটু বলি যে এখানে ধরেন আমার আছে 8,000 টাকা, না, আমার ধরেন এখানে আছে 16,000 টাকা আমি দিয়ে রাখছি। তাহলে কাহিনী কি? আমার তো 14,000 আসতে হবে, তার মানে বেশি দিয়ে রাখছি। তাহলে আমাকে এখানে তখন আর যোগের কোনো বালাই নাই, আমাকে বাদ দিতে হবে অগ্রিম সুদ। বাদ দিতে হবে অগ্রিম সুদ কত? 2,000 টাকা বাদ দিয়ে আমাকে 14,000 আসতে হবে। সো অগ্রিম দেই, বকেয়া দেই, কম দেই, বেশি দেই, আমাকে সর্বশেষ এখানে এসে থামতে হবে, যেটা এই পার্সেন্ট করে বের হবে। এরপরে যেটা আমি যদি বলি, ওকে, আমি যদি এবার বলি, সেটা হচ্ছে আপনার দেখেন একটু তারিখ নিয়ে বিড়ম্বনায় থাকে। ধরেন আপনার রেওয়া মিল যেটা আছে, রেওয়া মিলটা 2023-এর, কিন্তু 10% যে বিনিয়োগটার কথা বলা আছে বাবা, ধরেন সেই বিনিয়োগটা হচ্ছে আপনার তারিখ দেওয়া আছে আপনার 1/6/2022। এই তারিখের কোনো ভ্যালু নাই, এটা হুদাই দেওয়া। আপনি তখনই এখানে অর্ধ বছর কাউন্ট করবেন যখন এই সালটা মিলে যাবে, কারণ আমরা কারেন্ট ইয়ার ব্যতীত কোনো আয় ব্যয় আর্থিক অবস্থা বিশদায় বিবরণীতে বসাইতে পারি না। রিপিট করছি, দেখেন, রেওয়া মিলের তারিখ হচ্ছে 2023-এর,
বিনিয়োগের 10% 1/6/2022 এই তারিখের কোনো কাজ নাই, আমাকে ফুল বছরই কাউন্ট করতে হবে এখানে। কেন? কারণ আমরা শুধুমাত্র কারেন্ট ইয়ারের আয় এবং ব্যয় বসাতে পারি কোথায়? বিশদায়ী বিবরণীতে। দ্যাটস এটার কোনো ভ্যালু নেই। যদি 23 হতো তাহলে আমি কি করতাম? আমি হচ্ছে এখানে হাফ ইয়ারকে নিতে পারতাম, অর্থাৎ 6 মান্থের কাউন্ট করতে পারতাম। এই ব্যাপারটা তোমরা একটু বুঝে নিও, এই ব্যাপারটা একটু বুঝে নিও, ঠিক আছে? আমি এই যে তারিখের ব্যাপারটা বললাম, যদি রেওয়া মিলের তারিখ এবং এই এখানে দেওয়া তারিখ মিলে যায়, সালটার কথা বলছি, তখনই শুধু আমি এই মাসটা কাউন্ট করব, আদারওয়াইজ আমি ফুল বছরের নিব। সিমিলারলি হচ্ছে কার ক্ষেত্রে? বকেয়া ওই ঋণের ক্ষেত্রেও আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন, আপনাদের ঝামেলা হয় কুরিনকে নিয়ে। হ্যাঁ, কাকে নিয়ে ঝামেলা হয় বলেন তো? কুরিনকে নিয়ে। আচ্ছা, আমি কুরিনকে নিয়ে ঝামেলাটা একটু মিটাই। কুরিন কিধার? আচ্ছা, ওকে, ঝামেলা তো আপনাদের বহুত জায়গায় আছে, কয়টা মিটাবো বলেন? বিশাল বিশাল ঝামেলা পাকায় রাখেন আপনারা। আচ্ছা, কুরিন, এখানে কুরিনের আমাদের কয়েকটা ব্যাপার স্যাপার একটু দেখতে হবে। আমি একটু সিরিয়াল ওয়াইজে আসি, তাছাড়া আপনাদের আবার ঝামেলা হয়ে যাবে। ওকে, তো কুরিনের ক্ষেত্রে আমার শুরুতে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, বেসিক যে আমাদের কুরিনের স্ট্রাকচারটা, সেটা একটু বলি। আরে দেবে, নির্দিষ্ট একটা মান দিয়ে দিছে, ওটা নিয়ে যাবেন, ওগুলো হুদাই, ঠিক আছে? ওগুলা অযথা বলে, হ্যাঁ, মানে কানে নিয়েন না ওগুলা। কুরিনের কথা যদি আমি বলি, আপনার কুরিনের নিয়মটা হচ্ছে এরকম যে শুরুতে আপনি কি করবেন? কুরিন লিখবেন। হ্যাঁ, কুরিন অথবা অনাদায়ী পাওনা। এটা কোথায় থাকবে? এটা রেওয়া মিলে থাকবে। কোথায়? রেওয়া মিলে। এর সাথে আপনি যোগ করবেন নতুন কুরিন। কি যোগ করবেন? নতুন কুরিন। এটা কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। তারপরে আপনি যোগ করবেন নতুন কুরিন সঞ্চিতি। কি যোগ করবেন? সঞ্চিতি। কোথায় থাকবে? সমন্বয়ে থাকবে। আবার আপনি বাদ দিবেন, সেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। তাহলে আপনি কুরিনটা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে আপনি কুরিন খরচটা যেটা, সেটা আপনি পেয়ে যাবেন। তো এটা কুরিন খরচ বের করার স্ট্রাকচার, আশা করি তোমরা জানো। তারপরও আমি একটু বললাম যে কুরিন খরচ বের করে স্ট্রাকচারটা কি, তাহলে দাঁড়াচ্ছে আমার কুরিন বা অনাদায়ী পাওনা একই কথা। এটা রেওয়া মিলে যদি থাকে, তার সাথে আমরা নতুন যোগ করব, যেটা কোথায় পাবো? আমরা সমন্বয়ে পাবো। এরপরে এর সাথে নতুন কুরিন সঞ্চিতি অ্যাড করতে হবে, সেটাও সমন্বয়ে পাবো। তারপর বাদ দিতে হবে পুরাতন কুরিন সঞ্চিতি, যেটা পাবো কোথায়? রেওয়া মিলে। সো এইভাবে আমরা কুরিন খরচটা বের করব। ওকে, তো এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার আসেন এটার বিস্তারিত কথা। বিস্তারিত কথার মধ্যে যদি আমি আপনাকে একটু বোঝাইতে চাই, দেখেন এখানে সিরিয়াল নাম্বার 4 একটা কথা বলা আছে। আপনারা এই ধরনের কথাবার্তায় অনেক বেশি ভুল করে বসেন। এই যে এখানে যে কথাগুলো বলা আছে, খুবই ইম্পর্টেন্ট কথা। সে কথাগুলো কি বলুন তো? বলা আছে যে সিরিয়াল 4 এ নতুন অনাদি পাওনা সঞ্চিতি হিসেবে বিবেচনা করে বসাতে হবে যদি প্রাপ্য হিসেবে -% অনাদি পাওনা সঞ্চিতিতে রাখতে হবে। ধরেন প্রাপ্য হিসেবে 5%, এই পার্সেন্টটাই হচ্ছে নতুন অনাদায়ী। অথবা যদি আপনাকে বলে অনাদি পাওনা সঞ্চিতি টাকায় উন্নীত করতে হবে, এটা নতুন সঞ্চিতি। অনাদি পাওনা সঞ্চিতি টাকায় বৃদ্ধি করতে হবে, বলা থাকলে নতুন সঞ্চিতি। অনাদি পাওনা সঞ্চিতি টাকায় হ্রাস করতে হবে, নতুন সঞ্চিতি। অনাদি পাওনা টাকায় পর্যন্ত টাকা পর্যন্ত বৃদ্ধি করতে হবে, বলা থাকলে এগুলো হচ্ছে নতুন সঞ্চিতি। এই ক্রাইটেরিয়া গুলো থাকা মানে সেটা নতুন সঞ্চিতি। কেন বললাম? অনেকেরই নতুন সঞ্চিতি কোনটা এটাই বুঝতে পারে না। সো এই ক্রাইটেরিয়া গুলো একটু দেখেন, প্রশ্নে এগুলো থাকলে নতুন সঞ্চিতি। আবার আসেন, অনাদি পাওনা খরচ হিসেবে বিবেচনা করে বসাতে হবে। বিক্রয় %, অনাদি পাওনা সঞ্চিতি রাখতে হবে, বলা থাকলে উল্টা কাজ। অনাদি পাওনা সঞ্চিতি 10% বৃদ্ধি করতে হবে, বলা থাকলে উল্টা কাজ। সো আমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নিব। হ্যাঁ, যদি পারি এটা একটু স্ক্রিনশট দিয়ে নিব। ডান? ওকে, এবার আমি যাব কোথায়? এটার অ্যাকচুয়াল ব্যাখ্যায়। দেখেন, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি বললে আপনারা এই ব্যাপারগুলো বুঝবেন। নরমালি ওগুলো বুঝলে ওই আপনাদের মাথার উপর দিয়ে, নিচ দিয়ে, পাশ দিয়ে সবকিছু দিয়ে যাবে, ঠিক আছে? শুধু আপনাদের
মানে ওই ওই মানুষটার কথা শুধু মাথার ভিতরে ঢোকে, ঠিক আছে, আর কারো কথা আপনাদের মাথার ভিতরে ঢোকে না, একদম পুরো গেঁথে যায়, বুঝছেন, যে কবে কত সেকেন্ডে কয় মিনিট কোন জায়গায় কবে কয় তারিখে সবকিছু ইচ এন্ড এভরিথিং আপনাদের মনে থাকে। শুধু একটা জিনিস মনে থাকে না, সেটা হচ্ছে পড়াশোনার ব্যাপার, সূত্র মনে থাকে না, কিন্তু আপনি কত কিতাব মুখস্থ করে আসছেন তার কাছ থেকে, বুঝছেন, পুরা তার জন্মদিন কয় তারিখে হয়েছে, কোন দিন হয়েছে, কয়টার দিকে হয়েছে, কয় সেকেন্ডে, কয় ন্যানো সেকেন্ডে, কয় তারিখে কি করছেন না করছেন সবকিছু মনে থাকে। কিন্তু যখন আপনি পড়াশোনা করতে এসে ফর্মুলা মুখস্থ করতে যাবেন, মনে রাখতে যাবেন, মাথা হ্যাং। বুঝতে পেরেছেন? সো এটার সাথে একটা প্রেম ক্রিয়েট করেন, একটা ভালোবাসাকে এঙ্গেজ করেন, বুঝছেন। দেখেন, আমি যদি বলি আমার ড্রাও মিলে দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে, প্রাপ্য হিসাব বা দেনাদার দেওয়া আছে, অনাদায় পাওনা সঞ্চিতি আছে। ওকে, সো আমাদের এটার উপর বেস করে আমরা কিছু ক্রাইটেরিয়া এখানে আছে, সবগুলো দেখবো না, আমরা কিছু কিছু ক্রাইটেরিয়া দেখবো। ওকে, সো আমরা একটু সহজ থেকে শুরু করি। আমাদের ধরেন শুরুতে আছে কি আছে, সমন্বয় অনাদায় পাওনা সঞ্চিতি সম্পর্কে কিছু বলা না থাকলে, হ্যাঁ, সমন্বয় অনাদায় পাওনা সঞ্চিতি সম্পর্কে কিছুই যদি বলা না থাকে, তখন আমি কি করব? দেখেন, এখানে কিন্তু আমরা সমন্বয় কিছুই বলা নাই, তখন আমরা কি করব? ডিরেক্টলি জাস্ট হচ্ছে আমি এই কাজটা করবো, আর্থিক অবস্থার বিবরণীতে যাব, চলতি সম্পদের সাথে প্রাপ্য হিসাব থেকে বাদ অনাদায় পাওনা সঞ্চিতি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি আপনাদের বলে রাখি, এই যে প্রাপ্য হিসাবের সাথে আমরা বাদ দেই, কোনগুলোকে বাদ দিব? নতুন গুলো বাদ দিব, নতুন নতুন বাদ দিব, অর্থাৎ নতুন অনাদায়, নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। প্রাপ্য হিসাব থেকে যা বাদ দিব তার সবটাই হবে নতুন, নতুন অনাদায়ী এবং হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তাহলে নিট প্রাপ্য আসবে, কারণ আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবটাকে নিট হিসেবে আমরা বসাবো, আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবটাকে আমরা নিট হিসাবেই বসাবো। এবার ধরেন 2 নাম্বারটাতে আসেন, 2 নাম্বারটা বলছে প্রাপ্য হিসাবে 10% সঞ্চিতি রাখতে হবে, বলে দিয়েছে 10%। তাহলে আমি কি করব? দেখেন, পরিচালন ব্যয়তে আমার আমার এখানে অনাদায়ী পাওনা আছে 3000 টাকা, অনাদায়ী পাওনা কত আছে? 3000 টাকা। সো আমি যদি আপনাকে এখন বলি যে আমার এখানে কাজটা কি হবে, আমাকে জাস্ট বলে দিল যে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো আমি 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখবো, কোনো সমস্যা নাই। কার উপর রাখবো? এই যে প্রাপ্য হিসাবের উপর রাখবো। কার উপর রাখবো? প্রাপ্য হিসাবের উপর আমি রাখবো। এখন দেখেন, আমার এখানে যে প্রাপ্য হিসাবের উপর 10% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখার কথা বলা হয়েছে, প্রাপ্য হিসাব কত আমার? 80,000। 10% ইজ ইকুয়াল টু কত হবে? আমার 8,000 টাকা। হ্যাঁ, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে আমার 5,000 টাকা। তাহলে এখানে কি কি ভাবে বসবে? আমি যদি আপনাকে বিশদায়ী বিবরণী টার্মসটা বোঝাই, তাহলে আপনি যেটা করবেন, যেহেতু এখানে পুরাতন অনাদায়ী নাই, তার মানে আপনি নতুন যে অনাদায়টা আছে 8,000, এটার সাথে আপনি কি করবেন? নতুন অনাদায় এখানে আছে, তাও নাই তো, এখানে ডিরেক্টলি যা আছে সেটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। এখান থেকে আপনি জাস্ট পুরাতনটাকে মাইনাস করবেন, তাহলে 3,000 টাকা আসবে। এটা হচ্ছে আপনার খরচ। কেন বললাম বলেন তো? কারণ এখানে পুরাতন আমার অনাদায়ী নাই, নতুন অনাদায়ী আমার নাই। যেহেতু পুরাতন অনাদায়ী কোনোটাই আমার নাই, তার মানে আমি কি করব? এটা অবভিয়াসলি হচ্ছে এখানে জাস্ট এই সূত্র অনুযায়ী, আগের ফর্মুলা অনুযায়ী নতুন অনাদায়ী সঞ্চিতি থেকে পুরাতনটা মাইনাস করে দিব। দ্যাটস ইট। এটা হচ্ছে গেল। আর যখন আমি আর্থিক অবস্থার বিবরণীতে যাব, তখন আমি প্রাপ্য হিসাব থেকে কি করব? শুধুমাত্র এই 8,000 টাকাকে মাইনাস করবো, কারণ এটা নতুন। আমি জাস্ট 8,000 টাকাকে মাইনাস করবো, এটা নতুন। ঠিক আছে? ওকে, ক্রিটিক্যালি একটু দেখি, ক্রিটিক্যালি একটু বলি। এই যে দেখেন, বৃদ্ধির ব্যাপার স্যাপার আছে। প্রাপ্য হিসেবে 1,000 টাকা আদায়যোগ্য নয়, প্রাপ্য হিসেবে 1,000 টাকা আদায়যোগ্য নয়, মানে এটাই নতুন অনাদায়ী। এটা কি বলেন তো? নতুন অনাদায়ী, নতুন অনাদায়ী। তাহলে আমার নতুন অনাদায়ী পেলাম, তাহলে আমি কি করব? তারপরে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি আগে আছে কত? দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি আগে আছে কত? এই যে আমার 5,000। এবার আমাকে বলছে 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে। তাহলে 8 নম্বরে চলেন, একটু দেখাই আপনাদেরকে। এটা কত, এটা কত, এটা কত, এটা কত, 8 নম্বরে আসেন। এই যে, তাহলে আপনার কি কি হবে দেখেন। আপনার নর্মালি হচ্ছে বলছে 1,000 টাকা আপনার অনাদায়ী পাওনা অবলম্বন, তাহলে 1,000 টাকা হচ্ছে আপনি নতুন বললেন। তারপরে আপনাকে কি করতে হবে বাবা? 3,000 টাকা আপনাকে বলা হয়েছে যে উন্নীত করতে হবে। তো 3,000 টাকা আপনি উন্নীত করতে গেলে কিভাবে কি করবেন, এই ব্যাপারটা এখানে টোটালি সমাধান দেয়া আছে, একটু খেয়াল করেন। আপনি যখন পরিচালন ব্যয়তে যাবেন, হ্যাঁ, পরিচালন ব্যয়তে আপনি কি করবেন? অনাদায়ী পাওনা খরচ লিখবেন। সো অনাদায়ী পাওনা খরচ আমরা পরিচালন ব্যয়ের মধ্যে দিব। খরচটা কত? ওই যে বের করলাম খরচ 3,000 টাকা, সেটা। আচ্ছা, তো ওই সেম থিংই আমরা বের করছি, যে আমরা হচ্ছে 3,000 টাকা যেভাবে বের করছি আর কি।
তো এখানে আমি যেটা করলাম, পরবর্তীতে চলতি সম্পদ এসে কি করলাম, প্রাপ্য হিসাব থেকে আমি প্রথমত অনাদায় পাওনা মাইনাস করলাম, যেটা নতুন, আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে একটা অ্যামাউন্ট আসলো, যেখান থেকে অনাদায় পাওনা সঞ্চিতি আমাকে বাদ দিতে হবে, এটাও নতুন 7,000, এটা আমি মাইনাস করলাম। এখন এই 7,000 পেলাম কিভাবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। দেখেন, আমার অনাদায় পাওনা অবলোপন 1,000 টাকা, আর আমার নতুন ব্যালেন্স কত, আমার হচ্ছে 7,000। কেন? কারণ আমার আগে ছিল টোটাল 8,000 টাকা, এই 8,000 টাকাই তো রাখতে হবে, সেই টাকা থেকে আমি 1,000 টাকা পাবো না। জাস্ট আমি এটা দেখিয়েছি যে 1,000 টাকা পাবো না, তার মানে এটার সাথে যোগ হয়েছে কত, পরবর্তীতে 7,000, মিলে কত হইলো আমার টোটাল 8,000। আট আটই থাকবে, আমার আটই থাকবে, শুধু মাঝখান থেকে আমরা এই নতুন ব্যালেন্সটা একটু বের করলাম 1,000 টাকাকে ডিডাক্ট করে, সে আর কিছু না। ঠিক আছে, এইরকম ভাবে প্রত্যেকটার এখানে আমাদের এই এই যতগুলো উন্নীতকরণ, বৃদ্ধিকরণ, হ্রাসকরণ যা কিছু আছে এগুলো একটু দেখবেন। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসবে, স্বাভাবিকভাবে নর্মালটাই আসে, এই উন্নীতকরণ, বৃদ্ধিকরণ এটুকু দেখবেন, আর এই নিচের গুলো এত কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার আসে না। ঠিক আছে, ওকে, গেল। তারপরে আমি বলি আপনাদেরকে এট এ গ্লান্স আর কি সমস্যা হয় আপনাদের। যেমন ধরেন আমি আপনাদেরকে আরেকটা সমস্যার কথা বলি। ওকে, সমস্যাটা হচ্ছে এখানে এট এ গ্লান্স বলছিলাম, একটা জিনিস দেখাবো আপনাদেরকে, কোথায় গেল সেটা, একটু দাঁড়ান, আমি বলছি কোথায় এটা। এই যে লুকায়িত যে সমন্বয়গুলো থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি কিছু করেন আর না করেন ভাই, এগুলো করে যেতে হবে, যেগুলো যেগুলো বলতেছি এগুলো মাস্ট করে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখেন, এটা মাস্ট, এই ব্যাপারটা আপনাকে 100% বুঝতে হবে, এটা এটা না বুঝে আপনি কোথাও যেতে পারবেন না। সহজ কথা, যেমন ভাড়া 10 মাস, ভাড়া 10 মাস মানে কি 2 মাস বকেয়া, তাহলে এই টাকাটা কয় মাসের, এই টাকাটা 10 মাসের। তাহলে আমি যখন 2 মাসের, এখানে কি করব, ভাড়া 2 মাসের বকেয়া মানে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি 45,000-কে কি করব ভাই, এটা যেহেতু 10 মাসে 10 দ্বারা ভাগ করে আমি কি করব, 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে আমি যদি তাই করি, আমি এখানে 4,500 পাই, তাহলে 4,500 মাল্টিপ্লাই করলে কত হবে, 9,000। তাহলে আমি কি পেলাম, 2 মাসের ভাড়া হচ্ছে 9,000 টাকা। তাহলে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে টোটাল ভাড়া 10 মাসের, তার সাথে 2 মাসেরটা অ্যাড করে আমাকে টোটাল হচ্ছে 54,000 টাকা দেখাইতে হবে। কয় মাসের, 12 মাসের। এটা তো এটা কোথায় কোথায় যাবে, তো এটা এই যে 45,000-এর সাথে 9,000টা যোগ হয়ে আমার বিশদায় বিবরণীতে যাবে, আর এই শুধু 9,000 যে বকেয়া সেটা আমার কারেন্ট লায়াবিলিটিসে চলে যাবে, আর্থিক অবস্থার বিবরণীতে। ঠিক আছে, গেল। তারপরে মনে করেন ভাড়া 15 মাস, তার মানে কি আপনি 3 মাস অগ্রিম দিয়ে রাখছেন, তাহলে এই টাকাটা 15 মাসের টাকা। তাহলে 45,000-কে আপনি ভাগ করেন 15 দ্বারা, আসলো 1 মাসে 3 15 45। তাহলে আমি যদি 3 15 45 বলি, তাহলে কত হবে, 3,000 টাকা, তাই না? তাহলে আপনি কয় মাসের এক্সট্রা দিচ্ছেন ভাই, বছর তো 12 মাসের, দিচ্ছেন আরো 3 মাস এক্সট্রা, তাহলে মাল্টিপ্লাই বাই 3, তাহলে কত, 9,000 টাকা। তাহলে আপনি কি করবেন, বিশদায় বিবরণীতে 45,000 টাকা থেকে 9,000 টাকা মাইনাস হয়ে যাবে, আর আর্থিক অবস্থার বিপরীতে এই 9,000 টাকা বা চলতি সম্পদ পাশে চলে যাবে, যেহেতু অগ্রিম ব্যয়। হ্যাঁ, যেহেতু অগ্রিম ব্যয়, ফাইন, এটা গেল। তারপরে আসেন 3 নাম্বার, ভাড়া 2/3 অংশ। এই যে এখানেও আপনারা একটা ভুল করে বসেন, ভাড়া যখন 2/3 অংশ থাকবে তখন আপনি কি করবেন, তাই না বাবা? দেখেন আমি এটাকে একটু দেখাই, যে ভাড়া 2/3 অংশ 45,000 টাকা, এটা আপনারা ভুল করেন কেন। এই যে দেখেন 3 নাম্বারে খেয়াল করেন, এই যে খেয়াল করেন কি ছিল, ভাড়া 45,000 টাকা, যেটা বলা ছিল 2/3। যখন ব্যয়ের ক্ষেত্রে এরকম থাকবে, ব্যয়ের ক্ষেত্রে যখন এরকম থাকবে, সবসময় যেটা মাথায় রাখবেন, এই উপরের অংশ ইকুয়াল টু এই টাকাটা, 3-এর 2 অংশের কথা বলা। হ্যাঁ, তার মানে কি 2 অংশের টাকা সমান হচ্ছে 45,000। তাহলে 2 অংশের টাকা যদি 45,000 হয়, তাহলে কি করবো, 45,000-কে ভাগ করবো 2 দ্বারা, তাহলে আমি 1 অংশের টাকা পাবো। 3 অংশের মধ্যে যদি আমি 2 অংশ অলরেডি দিয়ে থাকি, তাহলে আমাকে 1 অংশই তো আর যুক্ত করতে হবে, তাই না? সেই 1 অংশ কত হবে, 22,500। তাহলে আমার কি হবে, 45,000-এর সাথে যুক্ত হবে 22,500। বোঝা গেল? এই হচ্ছে ম্যাটার। সো এই ব্যাপারগুলো একইভাবেই আসতেছে, যে আমার একটা যাবে বিষদায় বিপরীত যোগ হিসেবে, একটা যাবে হচ্ছে দায়, তাই না? আচ্ছা, এটা গেল। এখন দেখেন আপনার যদি এরকম 90% বলা থাকে,
120% বলা থাকে, আপনি কি করবেন? ভাড়া 90% মানে কি ভাই? 10% বকেয়া আছে, 10% বকেয়া আছে, এবং এই 90% ইজ ইকুয়াল টু হচ্ছে 45,000 টাকা। তাহলে আপনি কি করেন? এই 45,000 টাকাকে ভাগ করেন 90 দ্বারা, এক অংশের টাকা পেয়ে যাবেন। তাহলে কত হবে? আমরা বলি 5 নং 45, তাহলে এখানে 5, তাহলে 500। তাহলে এক অংশ যদি 500 হয়, তাহলে আমি বের করতে চাই কত অংশ? 10 অংশ, তাহলে কত হবে? 5,000। তাহলে আমার কি করতে হবে? এই ভাড়ার সাথে 90% টাকা যেটা আছে 45 সাথে, এর সাথে আমাকে 5,000 টাকা বকেয়া ভাড়া যোগ করে দেখাইতে হবে বিষয়দায়ী বিবরণীতে। আর এটা যেহেতু আমার দায়, সেজন্য এটা চলতি দায় হিসেবে কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে। এটা হচ্ছে 90%। এবার এর বিপরীত হচ্ছে 120%। তার মানে কি? আপনি 20% অগ্রিম দিয়ে রাখছেন। আপনি 20% কি করছেন? অগ্রিম দিয়ে রাখছেন। আপনি কিভাবে কাজ করবেন দেখেন, এই টাকাটা 120%-এর টাকা। তাহলে আপনি এই 45,000-কে কি দ্বারা ভাগ করবেন? আপনি 120 দ্বারা ভাগ করবেন, তাহলে এক অংশের টাকা পাবেন। আর মাল্টিপ্লাই করবেন 20 অংশ দ্বারা। 20 দ্বারা মাল্টিপ্লাই করার পরে যা আসবে, দেখি কত আসে। এখানে যদি আমি একটু কাউন্ট করি, দেখি কত আসে। তাহলে আমি যদি একটু দেখি, এখানে শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 12 দ্বারা কয়বার যায়? 3 বারং 36, 4 বারং 48 হবে না, 3 বার যায়। 3 বারং 36 যদি হয় তাহলে 9 থাকে। হ্যাঁ, 90, 90-এর মধ্যে কতবার যায়? 90-এর মধ্যে হচ্ছে আমাদের 4 বারং 48, 5 বারং 5 বারং হচ্ছে 60, 6 বারং 72, 8 বারং 84, ওই তো 84, 8 বার যায়। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। জয় বাংলা, জয় বাংলা হয়ে গেল না? আমরা একটু দেখি। হ্যাঁ, ক্যালকুলেটর যেহেতু আছে আমাদের ইউজ করার অপশন, আমরা একটু ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে বেটার হয়। ওকে, এখানে হচ্ছে 45,000 ডিভাইডেড বাই আমার হচ্ছে 120, ওকে, ইন্টু হচ্ছে 20, তাহলে 7,500। তা আমি যদি বলি এখানে আমার আনসার হচ্ছে 7,500। এই যে 45,000-কে যখন আমি ভাগ করছি 120 দ্বারা, মাল্টিপ্লাই করছি 20 দ্বারা, তাহলে 7,500 চলে আসতেছে। তাহলে আমার ব্যাপারটা হলো কি দেখেন, এই 7,500টা হচ্ছে আমার কি বলেন তো? এই 7,500 টাকা হচ্ছে ওই অতিরিক্ত 20%-এর টাকা। তাহলে আমি কি করব? আমার কাজ হচ্ছে এখন ভাই, এই জায়গায় বিষয়দায়ী বিবরণীতে আমি যখন যাব, তখন কি করব? আমি এই টোটাল 45,000 টাকা থেকে আমি এই 20% অতিরিক্ত যেটা আছে, সেটা হচ্ছে 7,500, এটা বাদ দিয়ে দিব। আর এটা যেহেতু অগ্রিম দিয়েছি, এটা আমার চলতি সম্পদ হিসেবে আবার আর্থিক অবস্থার বিবরণীতে দেখাইতে হবে। সো এই হচ্ছে ব্যাপার। জয় বাংলা বলো আর এগিয়ে যাও। নাইস। এবার হচ্ছে বিমা খরচ 15 মাস। তাহলে কি করবেন? বিমা খরচ 15 মাস, দেখেন যখন এরকম মাস থাকবে, তারিখ থাকবে, ব্যাপারটা বুঝেন। বিমা খরচ মাস থাকলে যে টাকা থাকবে 6,000, একে ওই মাস দ্বারাই ভাগ করবেন। হ্যাঁ, তাহলে মাস দ্বারা ভাগ করবেন এবং গুণ করবেন কত দ্বারা? 3 দ্বারা, কারণ এক্সট্রা দিচ্ছেন 3 মাস। তাহলে কিভাবে করবেন? 15, তাহলে 4, 4 15 হচ্ছে 60, 400, 3 4 12 মানে 1200। তাহলে আপনার 6,000 টাকা থেকে কি হবে? 1200 টাকা মাইনাস হয়ে যা আছে সেটা বসবে বিষয়দায়ী বিবরণীতে। হ্যাঁ, আর এই 1200 টাকা যদি অগ্রিম দিয়েছেন, এটা চলে যাবে চলতি সম্পদ হিসেবে আর্থিক অবস্থার বিবরণীতে। এটা হচ্ছে মাসের হিসাব, যদি মাস থাকে ডিরেক্টলি মাস দ্বারা ভাগ। কিন্তু যদি এরকম তারিখ দেওয়া থাকে, তখন কিন্তু এই টাকাকে আর কি করা যাবে না, এই টাকাকে সবসময় তখন 12 দ্বারা ভাগ করতে হবে তারিখ থাকলে। হ্যাঁ, মাস থাকলে মাস, তারিখ থাকলে তারিখ। তাহলে তারিখ যদি ভাগ করি তাহলে কত হবে? এখানে আমার তখন কাটাকাটি করলে হচ্ছে, এখানে দেখেন 5 বারং 60, তাহলে 5, 500। দেখছেন মিলে গেছে? আগে 15 দ্বারা ভাগ করছিলাম নাকি? হ্যাঁ, মিলে নাই। এখানে আমাদের যে ব্যাপারটা হবে, এখানে এটাই মাথায় রাখতে হবে যে এইটা এবং এটার মধ্যে আলাদা, অবশ্যই আলাদা। এখানে মাস থাকলে আমাকে ভাগ করতে হবে মাস দ্বারা, আর তারিখ থাকলে ভাগ করতে হবে 12 দ্বারা। তাহলে কত আসলো? 5 বারং 60 মানে 500 এক মাসের। তাহলে এখানে আমি তারিখটা হিসাব করেন। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি 31/3 বলি, তাহলে আমি যদি 31/3 বলি 2016 পর্যন্ত প্রদত্ত, তাহলে আমার যত মাস কাউন্ট হবে সেটাকে আমি এখানে 3 মাস বলে আমি 3 দ্বারা মাল্টিপ্লাই করবো, 4 মাস বলে 4 দ্বারা মাল্টিপ্লাই করবো, 5 বলে 5 দ্বারা মাল্টিপ্লাই করবো। হ্যাঁ, এরকম করে করে আমি এখানে বের করবো। সো এটা হচ্ছে মাসের ক্ষেত্রে আর তারিখের ক্ষেত্রে। সো ভাগ করার ব্যাপারটা হচ্ছে এক্সাক্ট, যে আমি মাস থাকলে টোটাল টাকাকে মাস দ্বারা ভাগ করব, তারিখ দেওয়া থাকলে টোটাল টাকাকে আমি 12 দ্বারা ভাগ করব। ঠিক আছে? তারপরে ধরেন আপনার এখানে বীমা খরচ আছে, বাৎসরিক বীমা খরচ, এগুলো বিজ্ঞাপন, এগুলো দেখাইছে আপনাদের কি ইজারা সম্পদ, ইজারা যেটা আছে
যে 40,000 টাকা আছে এখানে এক অংশ নিতে হবে, ভাগ করবেন 10 দ্বারা, তার মানে হচ্ছে কাটাকাটি করে 4,000 থাকবে, দ্যাটস ইট। এটা অবলোপন ব্যয় হিসেবে একবার যাবে, আর হচ্ছে আপনার আর্থিক অবস্থার বিপরীতে এটা ইজারা থেকে কমে যাবে। তারপরে এই যে বলছিলাম আপনাদেরকে বিনিয়োগের কথা, ইজারা সম্পদ, এগুলো বিনিয়োগের কথা, এগুলো বলেছে অলরেডি, ঠিক আছে। শিক্ষানবিশ সালামে আগামী 3 বছর, তো শিক্ষানবিশ সালামে যদি 3 বছর হয় তাহলে খেয়াল করেন টাকা 9,000, তাহলে এক বছরের জন্য কত হবে 3,000। হ্যাঁ, তাহলে আমার ইনকাম হচ্ছে এক বছরেরটা, এটা আয়ে চলে যাবে, আর বাকি 6,000 টাকা আমার দায়ে চলে যাবে, 6,000 চলে যাবে আমার দায়ে। এই হচ্ছে ব্যাপার গেল। তাহলে এই ব্যাপারগুলো আপনারা একটু এগুলো কমন, ঠিক আছে। এই যে 20টা জিনিস আছে, এই 20টা জিনিস খুবই কমন, এগুলো আসবেই, আর এর বাইরে যা বলছি সেগুলো তো দেখতেই হবে। সো এই সবগুলো যদি আমরা এখন বুঝি, তাহলে আমরা চলি আমরা দেখি একটা এমসিকিউ সমাধান করি। হ্যাঁ, এতক্ষণ আমরা যা কিছু করলাম সেটার উপরে একটা আমরা সিকিউ আর কি, নট এমসিকিউ, সিকিউ দেখবো আর কি। তো সিকিউটা দেখি আমরা আজকে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ওকে, সো দেখেন কি হয়েছে এখানে, কাহিনী কি। এখানে বলা হইলো আমার অনেক তথ্য দেওয়া আছে, তাই না? দেখেন তো এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, অনুমোদিত মূলধন, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় বিক্রয় থেকে শুরু করে যা কিছু আছে প্রত্যেকটা কিছু দেওয়া আছে এখানে, ডেবিট ক্রেডিট ইকুয়াল করা আছে। সমন্বয়গুলো কি কি বলছে একটু খেয়াল করে দেখেন। সমন্বয় বলছে আপনার এখানে যে 2014 সালের ক্ষেত্রে আপনি সমপরিমাণ মজুত পণ্য মূল্যায়ন করছেন এত টাকা, ওকে ফাইন। মজুরি বেতন খরচ যতক্ষণে এত টাকা আছে বকেয়া, মাসিক ভাড়া খরচের পরিমাণ 1,00,000 টাকা আছে, অনিন্দ্যপনা বাবদ 4,000 টাকা অবলম্বন করো, প্রাপ্য হিসেবে 10% অনিন্দ্যপনা সঞ্চিত রাখতে হবে, কলকব্জা যন্ত্রপাতি 10%, আসবাবপত্রের উপর 20%। হ্যাঁ, এখানে লভ্যাংশ ঘোষণা করতে হবে, নিত্যপূর্বে 5,000 টাকা সাধারণ সূচি দিতে হবে, স্থানান্তর করতে হবে, এইগুলো সমন্বয় দেওয়া আছে। এই 1 থেকে 7 পর্যন্ত সমন্বয়। এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা এখানে যারা ক্লাস করছেন, যে কয়জনই আছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে যেই প্র্যাকটিস আছে, হ্যাঁ, এখানে যে প্র্যাকটিসে যে কয়টা ম্যাথ আছে, প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার যে কয়টা ম্যাথ আছে, এই ম্যাথের যে সমন্বয়গুলো আছে, বাবা তুমি যদি এইটুকু করে যেতে পারো, তুমি বাঘের বাচ্চা হয়ে ফিরে আসবা, ঠিক আছে। সহজ কথা, তুমি এইটুকু যদি করতে পারো, এইটুকু যদি নলেজ নিয়ে তুমি পরীক্ষার হলে যাও, তুমি অনেক ভালো কিছু করে আসতে পারবা। তো দেখো আমরা একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের ক নাম্বারে যেটা বলছে, এখানে 3টা জিনিস করতে বলছে আমাকে। নাম্বার 1 আমাকে করতে বলছে হচ্ছে যে আমাকে বিষয়দায়ী বিবরণী দেখাইতে হবে, সংরক্ষিত দেখাইতে হবে এবং আর্থিক অবস্থার বিবরণী দেখাইতে হবে। তো দেখেন বিষয়দায়ী বিবরণীতে আমি যাই। বিষয়দায়ী বিবরণীতে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাবো যে আমরা আগের দিন কি কি বেসিক পড়েছিলাম এবং সেটা আন্ডারে এখানে কাজ করা যায় কিনা। দেখেন, প্রথমত আমাদের রেওয়া মিলে অবশ্যই বিক্রয় আছে, সেখান থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, এগুলোকে আমরা বাদ দিয়েছি, দিয়ে আমরা নিট বিক্রয় বের করছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা নিট বিক্রয় থেকে কি করব, বিক্রিত পণ্য ব্যয় বাদ দিয়ে আমরা আসবো হচ্ছে তোমার আলটিমেটলি মোট মুনাফাতে। তো এখানে বিক্রিত পণ্য ব্যয় বের করার যে ফর্মুলাটা আপনাদেরকে আমি বলেছিলাম, কিরকম ফর্মুলা বলেছি দেখেন তো, যে আপনার প্রারম্ভিক মজুদ থাকবে আছে রেওয়া মিলে, তার সাথে ক্রয় যোগ করতে হবে, ফেরতটা বাদ দিতে হবে, মানে নিট ক্রয় বের হলো, বারটাও আছে, নিট ক্রয় বের হলো। এই নিট ক্রয় যখন আপনার বের হয়ে গেল, তার সাথে আপনাকে যুক্ত করতে হবে কি, অন্যান্য প্রত্যক্ষ খরচ সমূহ। যেমন রেওয়া মিলে দেখেন আমদানি, আমি এটা পরে বলছি, আমদানি আছে, ডক চার্জ, তারপর হচ্ছে আপনার কৃতপণ্যের ব্যয়, মানে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়টাও কিন্তু আপনার জন্য অবভিয়াসলি একটা, বা কৃতপণ্যের ব্যয় যেটা আছে সেটা ক্রয়কৃত পণ্যের ব্যয় আর কি। হ্যাঁ, এটা বের হয়ে গেল। সো এগুলো হচ্ছে নতুন টার্ম। যদি আমি বলি যে আপনার নিট ক্রয়ের সাথে যখন আপনি যোগ করবেন হচ্ছে আপনার প্রত্যক্ষ খরচ, হ্যাঁ, প্রত্যক্ষ খরচ, এইটা যে বের হবে সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে কৃতপণ্যের ব্যয় বা ক্রয়কৃত পণ্যের ব্যয়। তো আপনাদের এটা লিখতে হবে না, এটা দরকার নাই। হ্যাঁ, নতুন সূত্র আবার মানে আসলো, বা নতুন সূত্র আবার মনে রাখতে হবে, এটাতে আবার আরেক ঝামেলা, দরকার নেই, ওটা আপনি ইগনোর করেন। তো আপনি এগুলো দিলেন। এবার মজুরির সাথে কেন এটা যুক্ত হলো, কারণ আমার সমন্বয়ে বলা ছিল 5,000 টাকা মজুরি অন্তর্ভুক্ত হয়নি, সেটা আমি মজুরির সাথে অন্তর্ভুক্ত করে দিয়েছি। তারপরে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আসলো, এবং এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমি সমপরিমাণ মজুত পণ্য মাইনাস করে দিয়ে আমি হচ্ছে বিক্রিত পণ্য ব্যয় পাইছি, এবং আমি ফাইনালি এই আমার যে টোটাল ইনকাম ছিল, নিট ইনকাম, সেখান থেকে এটা মাইনাস করে আমি পাইছি মোট মুনাফা। সো এগুলো তো হচ্ছে আমাদের বেসিক টার্মসে ছিল, এটা পেয়ে যাবে তোমরা সবাই, এটা তোমরা সবাই পেয়ে যাবো, ঠিক আছে। হ্যাঁ, এগুলো সব পেয়ে যাবো আমরা, সমস্যা নাই, দিয়ে দিব তোমাদেরকে। তারপরে ধরেন আমি যদি আপনাদেরকে একটু বলি যে এখানে আমাদের যে মোট মুনাফাটা আছে, এই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়টাকে বাদ দিব। আমরা বলেছিলাম কোথায় যেতে, পরিচালন মুনাফাতে যেতে। দেখেন পরিচালন ব্যয়ের মধ্যে কি কি যাবে, যেমন বেতন, এর সাথে বকেয়া বেতন ছিল যোগ করছি, ভাড়ার সাথে বকেয়া ভাড়া ছিল যোগ করছি। এবার অনধিক পাওনা খরচ,
অনুদ্দীপনা খরচ ডিরেক্ট ছিল, আমরা লিখে দিলাম। অবচয় খরচের মধ্যে দেখেন অবচয় খরচ কল কব্জার উপর ছিল একটা, যত পার্সেন্ট ছিল তত পার্সেন্ট ধরে দিলাম। অবচয় খরচ আসবাবপত্রের উপর ছিল মনে হয় 40, এটার উপর 20, যা ছিল ধরে দিয়েছি, এর বাইরে কোনো ব্যয় ছিল না। সমস্ত ব্যয়গুলো বাদ দিলাম এবং প্রত্যেকটা ব্যয় আমার হচ্ছে বিক্রয় প্লাস হচ্ছে আমার অফিস খরচের সাথে জড়িত, বিক্রয় প্লাস অফিস খরচের সাথে জড়িত। খেয়াল করে দেখেন আসলে পরিচালন মুনাফা, এখান থেকে আমি কি করলাম, যোগ করলাম হচ্ছে এখানে অন্যান্য আয় ব্যয়ের ব্যাপার স্যাপার আছে, অন্যান্য আয় এবং ব্যয় যোগ করতে হয়। সো দেখেন এখানে আমাদের কোনো ধরনের কি বলে অন্যান্য ব্যয় নাই, আয় আছে একটা বিনিয়োগের সুদ, ব্যয় আছে, অন্যান্য আয় যোগ করলাম বিনিয়োগের সুদ এবং হচ্ছে ব্যয় আছে শিক্ষানবিশ ভাতা, ঋণপত্রের সুদ। ডিরেক্ট আমরা কর পূর্ব মুনাফা পেয়ে দিয়েছি। এখানে কোনো ধরনের কর আমার নাই, হ্যাঁ, মানে আয়কর, কোনো ধরনের আয়কর এখানে নাই। যেহেতু কোনো ধরনের আয়কর এখানে নাই, সেই জন্য এখানে ডিরেক্ট কর পূর্ব নিট মুনাফাটাকে আমরা হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা হিসেবে কাউন্ট করে নিব। ঠিক আছে, তো এগুলো কিন্তু আমরা দেখেছি এর আগের দিন। হ্যাঁ, আজকে জাস্ট আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আপনারা কিভাবে কি করবেন। আর সমন্বয়গুলোর এখনো ব্যাপার স্যাপার আসে নাই, আমরা জাস্ট দুটো সমন্বয় এখানে দেখেছি। একটা হচ্ছে আমার এই যে বেতনের সাথে বকেয়া করছি, ভাড়ার সাথে যোগটা বকেয়া করছি, এটা আমি সমন্বয়ে ওখানে দেখাইছি কিভাবে যোগ করতে হয়। তারপরে ধরেন আপনাদের সংরক্ষিত আয় বিবরণীর কথা যদি আমি বলি, লাস্ট ক্লাসে বলেছিলাম যে কি করতে হবে, আমার সংরক্ষিত আয় বিবরণী করতে গেলে শুরুতে প্রারম্ভিকের যে অ্যামাউন্টটা থাকবে সংরক্ষিত আয়ের ক্রেডিট উদ্বৃত্ত সেটা লিখতে হবে। আর নিট মুনাফা যেটা আমরা কতে পেলাম শুরুতে 1,04,500 লিখে দেওয়ার পরে আমরা বাদ দিব যত ধরনের লভ্যাংশ আছে, তবে শুধুমাত্র অনাদায়ী লভ্যাংশ বাদে, অনাদায়ী অথবা দাবিহীন লভ্যাংশ বাদে। আমি গত দিন ক্লাসে বলেছিলাম এই লভ্যাংশটা বাদে যত প্রকার লভ্যাংশ আছে, হ্যাঁ, আমার কিন্তু সমন্বয়ে বলা ছিল যে প্রস্তাবিত লভ্যাংশ, হ্যাঁ, আমি একটু দেখাই আপনাদেরকে আমার সমন্বয়ে কি কি বলা ছিল, একটু খেয়াল করে দেখেন তো। আমার সমন্বয়ে বলা ছিল যে শেয়ার মূলধনের উপর 10% হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে এবং নিট লাভের এত টাকাই যে স্থানান্তর করতে হবে। এই দুটোই আমরা ওখানে নিয়ে গিয়েছি, 6 আর 7। তাহলে এখন দেখেন আমি যদি এখানে বলি আমার কি হলো, যে আমার এখানে এই ঘোষিত লভ্যাংশ হচ্ছে আমার টোটাল অ্যামাউন্টের উপর 10%, তারপরে সাধারণ সঞ্চিতির স্থানান্তর যত করতে বলছে এটা, আর অন্তর্বর্তীকালীন একটা লভ্যাংশ আমার রেওয়া মিলে আছে সেটা হচ্ছে 35,000, মিলে 60,000, আর এখানে সবকিছু যোগ বিয়োগ করে আমার ফাইনালি সমাপনী হচ্ছে 69,000 টাকা আসলো। ঠিক আছে, ওকে। তারপরে ধরেন আমরা যদি বলি আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর ক্ষেত্রে আমরা অনুভবিক শখ ইউজ করছি, এটাই সবসময় করব। আমরা সম্পদ পাশে যেটা করব দেখেন, স্থায়ী সম্পদ আমরা সবসময় নিট মূল্যে দেখাবো। সুনামের কোনো অবলোপন ছিল না, আমরা অবলোপন এই জন্য দেই নাই। তারপর হচ্ছে কলকাবজা যন্ত্রপাতির অবলোপন ছিল, মানে পুঞ্জীভূত অবচয় ছিল, আমরা এটা বাদ দিয়ে দিলাম, নিটটা বের করলাম। আসবাবপত্রের অবচয় ছিল, বাদ দিলাম, ওকে ফাইন। বিনিয়োগের ক্ষেত্রে 10% বিনিয়োগ দিয়ে দিলাম। চলতি সম্পদের ক্ষেত্রে যদি আমরা আসি, চলতি সম্পদের ক্ষেত্রে দেখেন আমাদের নগদ রেওয়া মিলে ছিল, তারপর হচ্ছে ব্যাংক জমা ছিল, সমাপনী ছিল, প্রাপ্য হিসেবে বিনিয়োগের সুদ এই যে 10% যেটা, তারপর হচ্ছে আমাদের এই প্রাপ্য হিসাব থেকে আমাকে ওই যে অনাদায়ী ছিল 4,000 টাকা, এটা আমাকে বাদ দিতে হবে। এটা কিন্তু নতুন, আমি কিন্তু কয়েকবার এই কথাটা বললাম যে প্রাপ্য হিসাবকে নিট হিসেবে দেখাইতে হবে এবং এখানে বাদ দিতে হবে কি যত প্রকার নতুন আছে, দুইটা আছে, একটা নতুন অনাদায় পাওনা আর এটা হচ্ছে নতুন অনাদায় পাওনা সঞ্চিতি। তো এখানে সঞ্চিতিও আছে, ঠিক আছে। দেন আমরা হচ্ছে মোট সম্পদ পেয়ে গেলাম। তারপরে ধরেন এখানে আমাদের দায় মালিকানা সত্ত্ব পাস, তো দায় মালিকানা সত্ত্ব পাশের ক্ষেত্রে শুরুতে আমরা কি লিখবো, ওই যে শেয়ার ইস্যু চ্যাপ্টারের মতো এখানে শুরুতে কিন্তু আমাদের ম্যাথে ছিল অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, আমরা দিয়ে দিলাম। তারপরে সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে আমার কি যাবে, সাধারণ সঞ্চিতি, আমাদেরকে বলা হয়েছিল সাধারণ সঞ্চিতিতে 5,000 টাকা স্থানান্তর করতে, তো সাধারণ সঞ্চিতি 20,000 সাথে 5,000 টাকা স্থানান্তর করে টোটাল 25,000 করে দিলাম। তারপরে ধরেন আমার শেয়ার অধিকার আছে, সংরক্ষিত আয়ের যে শেষ উদ্বৃত্তটা আছে সেটা আমরা দিলাম, হ্যাঁ। তারপরে আমরা দীর্ঘমেয়াদী ঋণে চলে গেলাম 10% বা 15% যেটাই আছে। চলতি দায়, বকেয়া মজুরি, ওই যে বকেয়া বেতন, বকেয়া ভাড়া প্রদায়, সব ঋণপত্রের বকেয়া সুদটা, প্রদায় লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ যেটা সেটা দেওয়ার পরে টোটাল যোগ করে আমরা উভয় পাশে মিলাইছি 4,21,600 করে। তো এখন ব্যাপারটা হচ্ছে এগুলো আমি তোমাদেরকে যা বলেছি সেগুলোর মধ্যেই আছে। আবার যদি তোমাদেরকে বলি যে এই যে আরেকটা ম্যাথ এখানে আছে, বিশাল একটা ম্যাথ, এটা জাস্ট তোমাদেরকে প্র্যাকটিসের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হবে। দেখেন এখানেও আমাদের কিছু সমন্বয় আছে, 1 থেকে 9 পর্যন্ত সমন্বয় আছে। এই 1 পর্যন্ত 9 সমন্বয়ের মধ্যে কি নাই আপনি আমাকে বলেন, যেটা আপনি প্র্যাকটিস করলে পরীক্ষা আটকাবেন, ঠিক আছে। তো এগুলো সব প্র্যাকটিস করতে হবে, বুঝছেন, সব প্র্যাকটিস করতে হবে। তারপরে ধরেন আমি যদি আপনাদেরকে বলি, হ্যাঁ, আর যদি বলি এই যে এখানে আমার পরেরটাতে যদি দেখি, এখানেও আমার কি আছে, সমন্বয় অগণিত। দেখো সমন্বয় এখানে প্রায় 12টা সমন্বয় আছে। আমরা এই 3টা ম্যাথ বেজ হিসেবে কাউন্ট করছি, হ্যাঁ, এই 3টা ম্যাথ বেজ হিসেবে কাউন্ট করছি। যারা
এই 3টা ম্যাথ সমাধান করতে পারবে এবং আমি যেগুলো সমন্বয়ের কথা বলেছি সেগুলো সমাধান করতে পারবে, ও যে কোনো ধরনের মাথা ঠান্ডা রেখে যদি করে যে কোনো ধরনের ওই আর্থিক অবস্থা বিবরণী সে কমপ্লিট করতে পারবে। বোঝা গেছে? তো আমার দিক থেকে যতটুকু পারা যায় আমাদের ফ্রি ক্লাসে আমাদের এখানে যেভাবে আয়োজন ছিল তো ততটুকু আমি সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অনেকেই আছো যে হচ্ছে একটু কম বুঝো, তো তারা একটু কি করবা, সবার তো ব্রেন এক না, তারা একটু আমার ক্লাসটা একটু রিভিউ করবে। হ্যাঁ, আর আমি বলছি যে তোমাদের এই পিডিএফটা আমি মাজার ভাইকে দিয়ে দিয়েছি, এগুলা তোমরা একটু মাজার ভাইকে ডিরেক্টলি নক করবা বা একটু আমাকেও চাইলে নক করতে পারো, ঠিক আছে? আমাকেও একটু নক করতে পারো, আমি তোমাদেরকে ডিরেক্টলি পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে? সো তোমরা আমাকেও নক করতে পারো আমার ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ, আর আমার হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপেও তোমরা নক করতে পারো, কোনো সমস্যা নাই, জাস্ট নক করতে হবে। হ্যাঁ, অন্য কোনো কিছু না, আমি বলে দিচ্ছি, জাস্ট নক করতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 017, হ্যাঁ এটাতে জাস্ট আমার WP, জাস্ট টেক্সট, নো কল, জাস্ট টেক্সট করবা যে ভাইয়া পিডিএফটা লাগবে, আমি দিয়ে দিব, ঠিক আছে? এটা একটা বইয়ের পিডিএফ, খুবই সাজানো গোছানো ব্যাপার। হ্যাঁ, খুবই সাজানো গোছানো সুন্দরভাবে দেয়া আছে, আশা করি আপনারা একবার পড়লে আপনার জীবনে ভুলবেন না, ঠিক আছে? বোঝা গেছে ভাইয়া? সো হ্যাঁ, আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আগামীকাল আমার ফার্স্ট পেপার নিয়ে। আমরা ফার্স্ট পেপারে শিখবো হচ্ছে আর্থিক অবস্থা, সেম জিনিসই শিখবো আমরা, সবকিছু আবার রিভিউ করবো ইনশাল্লাহ। তো যাদের সেকেন্ড পেপার হলো না, ফার্স্ট পেপারে আসেন, ওইখানেও আমাদের সেকেন্ড পেপারে কিছু বেসিক জিনিস জাস্ট অনেক কমে যাবে, কমলেই আমরা ফার্স্ট পেপারে কমপ্লিট করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, সবই হবে, সবই হবে। ওকে, সো ওকে, আজকে এই পর্যন্ত, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।